স্ক্রিন শেয়ার দিছি, শিওর? দেখা যাচ্ছে বোর্ড? কথা কম কেন শোনা যাবে? হেডফোন ইউজ করতেছি তো। এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শুনতেছিস কিনা? কি জানি, তাহলে হয়তো তোর হেডফোনে ডিস্টার্ব নাকি মোবাইলে ডিস্টার্ব। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো নাকি বলতো একটু? গত লেকচারে আমরা কি পড়ছিলাম? আমরা অ্যারোমেটিক যৌগে ঢুকছিলাম, তাই না? যে অ্যারোমেটিক যৌগ একটা যৌগ কি অ্যারোমেটিক যৌগ নাকি যৌগ না? অ্যারোমেটিক যৌগ না, সেটা আমরা বের করা শিখছি। এবার আমরা এটা দেখছি শুধু চাকির যৌগ হইলে সেটাকে অ্যারোমেটিক বলা যায় না। হ্যাঁ, কিছু কন্ডিশন আমাদেরকে মেনটেন করতে হয়। তারপর এগুলো হচ্ছে যে আমরা দেখছি, তো আমরা এখন অ্যারোমেটিক যৌগ কিনা এগুলো তো পড়ছি, তবে বিখ্যাত একটা অ্যারোমেটিক যৌগ আছে যেটা নিয়ে আমাদের স্টাডি করা লাগবে। বলতো কি কোনটা? বল কোনটা? একটা বিখ্যাত অ্যারোমেটিক যৌগ আছে যেটা আমাদের মানে আমরা সবসময় এটা নিয়ে স্টাডি করতেছি, কিন্তু কখনো ডিটেলসে স্টাডি করিনি। বেনজিন। হ্যাঁ। হুম। তো এগুলো বোঝার আগে কিছু জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। কি বুঝতে হবে? অ্যারো অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিসিটি হলো অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মাবলীকে অ্যারোমেটিসিটি বলে। হুম। তাহলে অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিক যৌগগুলোর একটা বিশেষ ধর্ম থাকে, ঠিক না? ওরা তো সাধারণ যৌগদের মতন আচরণ করবে না, অ্যালিফেটিক যৌগদের মতন আচরণ করবে না, ওদের নিজস্ব কিছু ধর্ম থাকে। তো অ্যারোমেটিক যৌগের যে নিজস্ব কিছু ধর্ম আছে, ওই ধর্মগুলোকে অ্যারোমেটিসিটি বলে। হ্যাঁ। অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মাবলম্বী কে? হুম। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ। কেন? ওই কালকে ডে দিছে সেজন্য? ও, আচ্ছা, আমার ফ্রেন্ড জয়ন্ত আর কি। আহ এটা তো জানি না। এরপর আর কথা হয়নি তো। আচ্ছা, এই অ্যারোমেটিসিটি মানে কি? অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মাবলম্বী গুলা, ঠিক আছে? তো এখন অ্যারোমেটিক যৌগগুলো অ্যারোমেটিক যৌগের ধর্মগুলো কি কি, তাই না? এর ধর্মগুলো কি কি? তো এক নাম্বার ধর্ম হচ্ছে যে ধর, এক হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো বেশ স্থায়ী হয়। কি হয়? স্থায়ী হয়। অ্যারোমেটিক যৌগগুলো অ্যারোমেটিক যৌগগুলো বেশ স্থায়ী হয়। বেশ স্থায়ী হয়। তারপর এটা গেল একটা ধর্ম, এটা কি বুঝে দেওয়ার কিছু আছে? এই ধর্মটা বুঝে দেওয়ার কিছু আছে? অ্যারোমেটিক যৌগগুলো রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে। এগুলো তো গত ক্লাসে বুঝিয়ে দিছি না আমি? রেজোনেন্স ধর্ম কিন্তু বুঝিয়ে দিছি আমি। এটা অনেক ইম্পর্টেন্ট, ভুলে গেলে বল, আমি আবার বুঝিয়ে দিব। ভেরি গুড। পাই বন্ধনের শিফটিং মানে পাই বন্ধনটা চেঞ্জ হতে থাকে, মানে কার্বন সংখ্যা কার্বনের সাথে চেঞ্জ হতে থাকে। আগে 1 আর 2 নাম্বারের কার্বনের মধ্যে যদি পাই বন্ড থাকতো, এখন থাকবে 3 আর 4 এর মধ্যে। হ্যাঁ, এরকম আর কি অ্যারোমেটিক যৌগগুলো রেজোনেন্স কাঠামো প্রদর্শন করে। অ্যারোমেটিক যৌগের ধর্মগুলো কিন্তু আসে। হুম। প্রদর্শন করে। তারপর আর কি বলা যায় দেখি বলতো? তারপর হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, জানোস তো? কারণ কেন? যেখানে রেজোনেন্স ঘটতেছে সেখানে তো সঞ্চরণশীল পাই থাকবে। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। অ্যারোমেটিক যৌগে
সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত দেখি বলতো? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা থাকে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন আর সঞ্চরণশীল পাই ইলেকট্রন 4 and +2 সংখ্যক, মনে নাই হ্যাকেল তত্ত্ব? তাহলে এটা গেল 3টা। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে এদের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। এটা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি আমি। এদের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যায়। তাও এটা এক লাইনে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা এক লাইনে বুঝিয়ে দেওয়ার মতো জিনিস। বিশেষ ধরনের অসম্পৃক্ততা মানে কি? প্রথম কথা বল, আমাকে বোঝা অসম্পৃক্ততা মানে কি? সম্পৃক্ত হচ্ছে বন্ড একটা, অসম্পৃক্ত হচ্ছে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে। হ্যাঁ, তার মানে এদের মধ্যে তো ডাবল বন্ড থাকেই, দেখছিস না বেঞ্জিনে ডাবল বন্ড থাকে সব। তো এখন ডাবল বন্ড যে থাকে, এই যে ডাবল বন্ডটা শিফটিং হচ্ছে না, পাই বন্ডটা শিফটিং হচ্ছে না, এই ডাবল বন্ড যে পাই বন্ড শিফটিং হওয়ার কারণে ডাবল বন্ডটা আগে যে অবস্থানে ছিল এখন অবস্থান কিন্তু অন্যরকম, তাই না? শিফটিং হওয়ার পর এটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। মানে অনেকটা হচ্ছে যে ওই যে রেজোনেন্স ধর্মটাই হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তাহলে এটা গেল 4। তারপর হচ্ছে 5। এদের মধ্যে আর কি কি ধর্ম আছে দেখি। এদের মধ্যে বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা এটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা এখনো বুঝেছ না। এদের মধ্যে বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাওয়া যায়। বিক্রিয়া কি হয়? দেখতে পাওয়া যায়। বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? দেখতে পাওয়া যায়। যেমন বিশেষ ধরনের একটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বুঝতে পারছি? এখন হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কি সেটা আমরা পরে বুঝবো, এখন না। তবে আপাতত হালকা একটা ট্রেলার, হালকা, কারণ আমি তো সবসময় এরকমই করি, আগে ট্রেলার, তাই না? হালকা একটা আইডিয়া নিতে হবে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। দেখি বলতো কি কি, পারবি তো না। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট কিলেশন, অ্যালকাইলেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ক্রাফট কি? অ্যাসাইলেশন। এগুলো আমরা পরে করবো, কেমন? এখন না। বেরোবি? ওষুধ খেলে না বাগাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বলবো, এখন হচ্ছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যৌগগুলোর পার্থক্য। হ্যাঁ, এলিফেটিক যৌগগুলো কোনগুলো বলতো? যেগুলো নর্মাল, যেগুলো চাকরিক না, শুধু শাখাযুক্ত শিকল, লম্বা শিকল। অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্য ও অ্যারোমেটিক যৌগ পার্থক্য। হ্যাঁ, এই তো গেল।
কেন খাওয়াইতে পারছ না কেন? আচ্ছা তাহলে আমি নিয়ে আসি। হুম, ইয়াটা হুদায় লিখে সময় নষ্ট করে লাভ নেই। এলিফ্যাটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগগুলোর পার্থক্য গঠন। প্রথম কথা হচ্ছে এলিফ্যাটিক যৌগ কোনগুলো, তুই একটু আগে বলছস যে প্রধান সরল ও শাখাযুক্ত মুক্ত শিকল যৌগ। একটা শিকল শাখাযুক্ত, ওই নর্মাল যেগুলো পড়ে আসছি এতদিন ধরে। আর অ্যারোমেটিক যৌগ কোনগুলো, চাকরিক হইতে হবে, অসম্পৃক্ত হইতে হবে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। হ্যাঁ, শুধু চাকরিক হইলে বললে তো হবে না, গত ক্লাসে বলছি না, শুধু সব চাকরির যৌগ কিন্তু অ্যারোমেটিক না, তার মানে এইগুলা থাকতে হবে। তারপর সম্পৃক্ততা, এলিফ্যাটিক যৌগ সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। কারণ আমরা কি ডাবল বন্ড ট্রিপল বন্ডের নরমাল শিকলযুক্ত ইয়া দেখি নাই? অ্যালকিন দেখি নাই, অ্যালকাইন দেখি নাই, দেখছি না? সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। যেমন সম্পৃক্ত কি অ্যালকেন, অসম্পৃক্ত কি অ্যালকিন, অ্যালকাইন। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগ কিন্তু কখনোই ইয়ে হইতে পারবে না, মিনিমাম একটা হলে ডাবল বন্ড থাকা লাগবে, বলছিলাম না গত ক্লাসে? তো মিনিমাম একটা হলে যদি ডাবল বন্ড থাকা লাগে তাহলে এটা অসম্পৃক্ত হয়ে যাচ্ছে, তার মানে অ্যারোমেটিক যৌগ সবগুলো অসম্পৃক্ত। তারপর হ্যাগেল নিয়ম তো এলিফ্যাটিক যৌগ মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এলিফ্যাটিক যৌগে কোনো সঞ্চরণশীল পাই ইলেকট্রনই নেই। হ্যাঁ, আর অ্যারোমেটিক যৌগ তো মেনে চলবে। তাও বিয়ার পরীক্ষায় অসম্পৃক্ত এলিফ্যাটিক যৌগ কেম, এগুলো তো পড়াইছি। হ্যাঁ, KMnO4 এর সাথে বেগুনি বর্ণকে বর্ণহীন করে দেয়, আর বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান থাকার কারণে এই বিক্রিয়া অংশগ্রহণ করে না। ওই বর্ণ আছে ইয়া বিয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। হ্যাঁ, বিয়ার দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই বিয়ার দ্রবণ পরীক্ষাগুলো ইয়ারা দিবে এলিফ্যাটিক যৌগের যে অসম্পৃক্ত ইয়ে আছে না, অসম্পৃক্ত এলিফ্যাটিক যৌগগুলো আছে না, অ্যালকিন, অ্যালকাইন, ওরা দিবে। কিন্তু অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ ধরনের একটা অসম্পৃক্ততা দেখা যায়, ওই যে রেজোনেন্স ঘটে, পাই বন্ডটা শিফট হয়। হ্যাঁ, এই পাই বন্ড যখন শিফট হয় তখন এই কারণে বিয়ার দ্রবণ পরীক্ষায় কোনো পরীক্ষা দেয় না, অংশগ্রহণ করে না অ্যারোমেটিক যৌগগুলো। তো পরীক্ষায় যদি আসে বেনজিনকে বিয়ার দ্রবণ পরীক্ষা দেয়, তুই প্রশ্ন কি বলবি, আনসার কি বলবি? দেয় না। হ্যাঁ, তাহলে এগুলো গেলে পার্থক্য, এগুলো যদি হাতে লিখতাম উদয় সময় নষ্ট হয়ে যেত। হুম, নে। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে হালকা পাতলা আইডিয়া তো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু ডিপ ইয়াতে পড়বো। অ্যারোমেটিক যৌগ তো সবগুলা পড়বো না, অনেক অ্যারোমেটিক যৌগই তো আছে, আমরা বিশেষ অ্যারোমেটিক যৌগটা পড়বো, বেনজিন। বেনজিন, হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি একটু দরজাটা লাগাই আসি। থ্যাংক ইউ, মনে করে দিয়েছিস। আচ্ছা, বেনজিন, বেনজিনের বিভিন্ন অবস্থানের নাম, বেনজিনের বিভিন্ন অবস্থানের নাম, বেনজিনে বিভিন্ন অবস্থানের নাম। আচ্ছা আমি পরে তোকে একটা জিনিস ভুল পড়াইছি। হ্যাঁ, একটা জিনিস সামান্য একটু ভুল হয়েছে, খেয়াল করি নাই। বেনজিনের বিভিন্ন অবস্থানের নাম। প্রথম কথা হচ্ছে একটা ইয়া, আমি যেটা শিখেছি পম পম, তাই না? কিন্তু ঠিক আছে, এটা পম পম হবে, কিন্তু ডিরেকশনটা ভুল ছিল, মানে কোন ডিরেকশনে পম পম হবে। হ্যাঁ, আমি আগে একটা বেঞ্জিন আঁকি, এটা একটা বেঞ্জিন তাই তো? তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আর এটাকে এটা হচ্ছে কি, বেঞ্জিন বলয়েট, এটাকে কি বলা হয়? বলয়েট। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই সাইনটা আমি ছোটবেলা থেকে দিয়ে আসতেছি না, মানে আমরা তো ছোটবেলা থেকে দিয়ে আসতেছি। এখন কথা হচ্ছে এই সাইনটা মানে কি, দেখি বলতো? এই যে রেজোনেন্স ঘটে, হ্যাঁ এই রেজোনেন্স, এই যে ঘুরতেছে রেজোনেন্স, পাইবনটা শিফট হচ্ছে, এটা বুঝেছে, এই যে পাইবনটা শিফট হয়েছে। হ্যাঁ, এই পাইবন এখানে কিন্তু শুধু তার মানে এই গোল্লাটা দ্বারা শুধু কি বোঝাচ্ছে, শুধু বোঝাচ্ছে যে পাই বন্ডের কথা, সিঙ্গেল বন্ড গুলার কথা বলতেছে না কিন্তু, শুধু পাই বন্ডের কথাগুলো বলতেছে। এই তিনটা পাই বন্ড থাকে না বেঞ্জিনে, এই তিনটা পাই বন্ডকে এভাবে লিখছে। হ্যাঁ, তিনটা পাই বন্ডকে এভাবে লিখছে, এখানে সিঙ্গেল বন্ডের কথা বলে না, কারণ সিঙ্গেল বন্ড তো এগুলা, এই যে সিঙ্গেল বন্ড তো এগুলা। হ্যাঁ, আছেই, কিন্তু তিনটা পাই বন্ড আছে। এখন তিনটা পাই বন্ডকে তুই মানে এখানে একটা আছে, ধর এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? তার মানে ফাঁক ফাঁক একটা একটা ফাঁক করে আছে না, মানে এদিকে এদিকে নেই আবার এদিকে আছে, এদিকে নেই আবার এদিকে আছে, এরকম না? কিন্তু পাই বন্ডটা তো শিফট হয়েছে মানে প্রথমে এদিকে ছিল, একটু পর কিন্তু আবার ঠিকই এদিকে আসছে, তাই না? আবার সেকেন্ড যেটা এদিকে ছিল, এটা এটা আবার এদিকে চলে আসছে, তাই না?
থার্ড যেটা এদিকে ছিল এটা আবার এদিকে চলে আসছে, তাই না? তার মানে কোনো জায়গায় অ্যাকচুয়ালি ফাঁক হয় নাই। হ্যাঁ, তো এটাকে সেজন্য এভাবে গোল আকারে বুঝাই, বুঝতে পারছি? মানে শিফট হয়েছে পাই ওয়ানটা, পাই ওয়ানটা। হ্যাঁ, বুঝিনি। কেমনে করছে, কারণ হচ্ছে আমি তোকে দেখাই। এটা তো কপি পেস্ট। নর্মালি আমি যদি এখন এটা এটা না কি, হুম, এরকম হইতো না চিত্রটা, বেঞ্জিনের চিত্র। তো এখন তুই আমারে বল, এটা যদি সিগমা বন্ড হয়, উপরেরটা যদি সিগমা বন্ড হয়, এটা কি বন্ড? পাই। এটা যদি উপরেরটা যদি সিগমা বন্ড হয়, এটা কি বন্ড? পাই। এটা যদি উপরেরটা সিগমা বন্ড হয়, এটা কি বন্ড? পাই। তাহলে কয়টা পাই বন্ড হয়েছে? তিনটা। এখন পাই বন্ড তো শিফট হয়, এটা এদিকে আসে, এটা এদিকে আসার পর এটা এদিকে চলে আসে। হ্যাঁ, তারপর এটা এদিকে চলে আসার পর এটা এদিকে চলে আসে, তাই না? তাহলে এটা আলটিমেটলি এরকম এরকম ঘুরে গেছে না? তো এটাকে সংক্ষেপে এইভাবে দেখায়, ওই যে চতুর্চিত্র না, কেন আর কি, পরে আঁকবি আর কি, বা এখন আঁকলে আর সমস্যা নেই, নোট করলে ধর আমার সাথে সাথে। হুম। আচ্ছা, আমি তোকে ভুল পারেছি বলি, এটাকে বলছি পি, এটাকে বলছি ও, এটাকে বলছি এন, তাই তো? এটা বললাম না নাকি? আচ্ছা, একটু দাঁড়া। আচ্ছা, এরপর বলছি এটা পি, এটা ও, এটা এম, তাই না? এই যে পম, পম, তাই তো? এরকম না, এইটা হচ্ছে ভুল। প্রথম কথা হচ্ছে, প্রথম আমাদের এই পম পড়বি, ঠিক আছে? প্রথম পমটা তো পড়ছস, এই যে প্রথম পম, প্রথম কম, এগুলো তো জানবি। পি ও এম এদিকে, হ্যাঁ, এটা পারবি না? পি ও এম, এই যে পি ও এম, এই ডিরেকশনে পি ও এম হবে। এরপরটা একদম সহজ, পি এর অপোজিটে পি বসবে, এম এর অপোজিটে এম বসবে, ও এর অপোজিটে ও বসবে, বুঝতে পারছি? এটা এরকম হবে, বুঝছস কিনা? ওকে, তাহলে পি দ্বারা কি বোঝাচ্ছে? প্যারা। ও দ্বারা কি বোঝাচ্ছে? অর্থ। এম দ্বারা মেটা। এগুলা কি বেঞ্জিনের বিভিন্ন অবস্থান আর কি। হুম। তারপর হচ্ছে এবার বেঞ্জিন সমানুপরী, কি পড়বো? সমাণু, বেঞ্জিন সমাণু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বেঞ্জিন সমাণু পড়বো, কিন্তু বেঞ্জিন কোনো সমাণু দেখায় না। হুম, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, বেঞ্জিনের কোনো সমাণু নেই। তাহলে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি সমাণু নেই। হ্যাঁ, তো অপশন একটাতে বেঞ্জিন থাকলে এটা চোখ বন্ধ করে এটা দাগাই দিব না, বেঞ্জিনের কোনো সমাণু নেই। আরে, বেঞ্জিনের কোনো সমাণু নেই, তবে বেঞ্জিনের প্রতিস্থাপক উপস্থিত থাকলে বেঞ্জিন সমাণু থাকবে। তবে বেঞ্জিনে কি থাকলে, বেঞ্জিনে যদি প্রতিস্থাপক উপস্থিত থাকে, প্রতিস্থাপক উপস্থিত থাকে, আমি তোকে এখন ফুল চোরা একটা পদ্ধতি শিখিয়ে দিব। হ্যাঁ, উপস্থিত থাকলে বেঞ্জিনের সমাণু থাকবে। এগুলো বেশিরভাগ কোথায় আসে জানোস? এখন যে টপিকটা পড়াচ্ছি বেঞ্জিনের সমাণু, এই টপিক থেকে বেশি 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 প্রশ্ন না, প্রায় প্রশ্নই কোথায় আসবে? এমসিকিউতে। হ্যাঁ, এমসিকিউতে বলবে যে বেঞ্জিন একটা, যেমন টলিউনের কয়টি প্রতিস্থাপক সম্ভব, টলিউনে বেঞ্জিনের প্রতিস্থাপক থাকে না, বেঞ্জিনের উপর সিএস3 মিথাইল থাকে না, তো বলবে যে টলিউনে কয়টা প্রতিস্থাপক সম্ভব। হ্যাঁ, এখন টলিউনে কয়টা প্রতিস্থাপক সম্ভব, এটা কি তুই ভেঙে ভেঙে করবি? এখন পরীক্ষার সময় আছে তো, এমসিকিউ তুই দেখার সাথে সাথে যেন বলে ফেলতে পারো প্রতিস্থাপক সংখ্যা দেখলে কয়টা প্রতিস্থাপক ইয়া হইতে পারে। হ্যাঁ, মানে সমাণু কয়টা হইতে পারে, তো এটা যেন বলে ফেলতে পারো। বেঞ্জিনে কোনো সমাণু নেই, তবে বেঞ্জিনের প্রতিস্থাপক উপস্থিত থাকলে বেঞ্জিনের সমাণু সম্ভব। হ্যাঁ, বেঞ্জিন সমাণু থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, প্রথম কথা আমরা একটা বেঞ্জিন আঁকি। হুম, সি এইচ
CH, তারপর হচ্ছে কি CH, তাই তো CH CH CH, এটা এটা কি একটা বেঞ্জিন না? তাহলে এটার কোনো সমনু থাকবে না, এটা কোনো কি নেই, সমনু নেই। কিন্তু এটার সাথে যদি একটা প্রতিস্থাপক থাকে, যেমন আমি যদি বলি, এটাই কপি করে নিই, ধর এখান থেকে প্রতিস্থাপক মানে কি, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তো বসে, এগুলো তো বাচ্চাদের পড়া। হ্যাঁ, এই ধর এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে কি বসলো, বসলো OH, কি বসলো OH, খেয়াল হল না এটা? তাহলে এটা কি, এটা সমানু থাকবে না? সমানু থাকবে, কিন্তু সমানু থাকবে না। তোকে গত ক্লাসে কি বলছিলাম, তুই এটা OH টা এখান থেকে দে, তুই নাম্বারিং তো সবসময় এখান থেকেই করতে হবে, 1 2 3 এরকম করতে হবে না? এখন তুই OH টা এখানে লাগা, OH টা ধর এখানে লাগা, নাম্বারিংটা তখন এইটা 1 নাম্বার কার্বন হয়ে যাবে না? হ্যাঁ, বুঝছ? OH টা ধর শুরুতে এদিকে ছিল, তো এদিকে থাকলে নামকরণের সময় আমি নাম্বারিং এদিক থেকেই তো করবো, যেদিক থেকে OH আছে 1, OH টা ধর শুরুতে এদিকে ছিল, তাহলে নাম্বারিংটা এদিক থেকে করবো না, 1 2 3 4 5, তো আলটিমেটলি নামকরণে কোনো চেঞ্জ আসবে? তাহলে সব তাহলে সব তাহলে সমানু থাকবে? কোনো সমানু থাকবে না। তাহলে প্রতিস্থাপক থাকলে সমান সম্ভব কেন হবে বলতেছি আমি, কারণ একের অধিক প্রতিস্থাপক থাকলে, বলছিলাম কত আছে, একের অধিক প্রতিস্থাপক থাকলে, ধর এখানে একটা ওয়েজ আছে, এখন তো নাম্বারিং এ ভিন্ন আসবে। হুম, তো একের অধিক প্রতিস্থাপক থাকলে কি হয়, কি হয় দেখি বল, সমানু হবে। হুম, কারণ এটার অবস্থান চেঞ্জ করে দিলে তো সমান হয়ে যাচ্ছে না? যেমন এখন নামকরণ দেখ, 1 2 3, তাহলে এটার নামকরণ কি হবে, 1 3 ডাইহাইড্রোক্সি বেঞ্জিন, নাকি? এটা না? আচ্ছা, এখন যদি আমি ওয়েস্টটা এটা চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তাহলে এখন কি হবে, 1 2 3 4, 1 4 ডাইহাইড্রোক্সি বেঞ্জিন, 1 4 হয়ে যাবে তখন হ্যাঁ হ্যাঁ, তাহলে সমান হয়ে যাচ্ছে না? তার মানে একের অধিক কি থাকতে হবে, প্রতিস্থাপক থাকতে হবে, বুঝতে পারছি? তাহলে তবে বেঞ্জিনে একের অধিক প্রতিস্থাপক থাকলে, তো এটা আমি লিখে দিই, একের অধিক প্রতিস্থাপক থাকলে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি মেইন কথায়, প্রতিস্থাপক, কি স্থাপক, প্রতিস্থাপক। হ্যাঁ, তাহলে আমি আগে ফ্লো চার্টটা বানাই নি। তুই দেখতে থাক। এই চারটা মনে রাখলে তুই আশা করি এমসিকিউ তে কোনো ভুল করবি না। হুম, তারপর হচ্ছে যে দাঁড়া, কিছু বলছোস? জায়গা হবে কিনা তো আমি বুঝতেছি না। হুম, হুম, এটা এক পৃষ্ঠা নিয়ে আসতে পারলে ভালো। চাই না তো, আমি তো ঘুম, আমি খুলি অনেক। হ্যাঁ, তারপর হচ্ছে যে ধর আহ কোথায় গেল,
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জায়গা যেহেতু এটা পরে করিস, সুন্দর করে করিস ফুল চার্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি বলি কি এগুলো কি আঁকলাম। হুম, প্রথম কথা হচ্ছে প্রতিস্থাপক যদি একটা থাকে, প্রতিস্থাপক কয়টা থাকলে একটা মাত্র প্রতিস্থাপক উপস্থিত, একটা মাত্র উপস্থিত থাকলে এটা সমানো কয়টা সম্ভব, এটা সম্ভব সমান সম্ভব না, কিন্তু এটা বইতে কি লিখছে, বইতে লিখছে সমান একটা সম্ভব, একটা সম্ভব মানে কি এর বইতে যা সেটা বই আছে নিজে নিজে সমান, বুঝতে পারছি, নিজে নিজে সমানো। এক্সাম্পল কি এটা, ও নিজে নিজে সমানো। হুম, নিজে নিজে সমান, এটা লিখে লিখে দিতে পারি সমানো একটা সম্ভব, সেটা কি নিজে নিজে সমানো। তাই এমসিকিউতে যদি আসে ইয়া ইয়া ফ্যানলের কয়টা সমান সম্ভব, তুই কি লিখবি, 1 2 3 4 অপশন থাকবে একটা, আচ্ছা জিরো থাকবে, জিরো তাকাই দিস না। হ্যাঁ, নিজে নিজে সমানো। আচ্ছা, এবার হচ্ছে প্রতিস্থাপক যদি দুইটা থাকে, কয়টা থাকলে, দুইটা থাকলে তখন প্রতিস্থাপক দ্বয় দুইটা থাকলে কিন্তু দুই রকম ঘটনা ঘটতে পারে। দুইটা প্রতিস্থাপকই সেম, ওএইচ ওএইচ এটা হইতে পারে, বা দুইটা প্রতিস্থাপক ভিন্ন, একটা ওএইচ আর একটা সি ডাবল এইচ হইতে পারে না। তো প্রতিস্থাপক প্রথমটা পড়ি, প্রতিস্থাপক দ্বয় সেম। হ্যাঁ, প্রতিস্থাপক দ্বয় সেম। তো প্রতিস্থাপক দ্বয় সেম হলে কি হবে, প্রতিস্থাপক সেম হলে সমানুপাবক কয়টা, সমানুপাবক তিনটা, কয়টা পাবো, তিনটা। দেখছো এখন প্রশ্ন দেখলেই বুঝে 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 ফেলবে না, তোকে কিন্তু নিজে থেকে করে বের করতে হবে সমানু কয়টা সম্ভব। এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে ধর এই যে এখানে একটা ওয়েজ স্তর, এখানে একটা ওয়েজ স্তর, ঠিক আছে না। এখন ধর প্রতিস্থাপক দ্বয় কি ভিন্ন, প্রতিস্থাপক দ্বয় ভিন্ন, প্রতিস্থাপক দ্বয় ভিন্ন হলে সমানু কয়টা পাবো, সমান এখনো তিনটাই পাবো, কয়টা পাবো, তিনটা। হুম, এবার হচ্ছে প্রতিস্থাপক দ্বয় তিনটা থাকলে, এর বেশি সম্ভব না, এর বেশি আসবে না, তিনটা থাকলে, এখন তিনটা থাকলে তিন রকম ঘটনা ঘটতে পারে না, হইতে পারে তিনোটাই সেম, হইতে পারে না তিনোটাই কি সেম, তিনোটাই ওয়েজ হইতে পারে না, তিনোটাই সেম, তিনোটা সেম হলে সমানুপাবক কয়টা, হ্যাঁ সমানুপাবী তিনটা, হ্যাঁ সমানু কয়টা পাবি, তিনটা। তোর এত বোঝা লাগবে না কেন হয়েছে, হ্যাঁ কিছু জিনিস বোঝা লাগে না, তিনটা যদি হয়, তিনটা যদি সেম প্রতিস্থাপক হয় তাহলে আমরা সমানু পাবো তিনটা। এখন এমন হতে পারে দুইটা সেম একটা ডিফারেন্ট, তাই না, দুইটা সেম একটি ডিফারেন্ট, একটি ভিন্ন, এরকম হলে সমানুপাবি কয়টা, ছয়টা, এরকম হলে সমানুপাবি কয়টা, ছয়টা। আরেকটা কি হতে পারে, তিনোটাই ডিফারেন্ট, তাই না, যত ধরনের ভেরিয়েশন আছে সব পড়াই দিয়েছি আমি, তিনটি ভিন্ন, তখন সমানুপাবি কয়টা, তখন সমানুপাবি 10টা, কয়টা, ক্লিয়ার, পারবি, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, দেখি কি পারস তুই। হ্যাঁ, তোকে এখন এক্সারসাইজ দিই। কপি পেস্ট, 6টা এক্সাম্পল দিব কেমন, 6টা বলবি কি হতে পারে, পারস কিনা দেখি। ওকে, দেখি বলতো প্রথমটার সমানু কয়টা সম্ভব, আমি আগে আঁকি চিত্রটা আঁকি। এখানে একটা প্রতিস্থাপক আছে, এখানে একটা আছে,
এখানে একটা আছে, দেখি বলতো সমণু কয়টা সম্ভব? সমণু কয়টা? কি সেম সেম? প্রতিস্থাপক তিনটে আছে, তিনটেই সেম, তাহলে সমণু কয়টা সম্ভব? দেখি, প্রতিস্থাপক এই যে তিনটি সেম, তিনটি সেম, তাহলে সমণু কয়টা সম্ভব? তিনটা সম্ভব। এই যে আমি রাইট রাইট চিহ্ন দিছি, তাহলে সমণু কয়টা সম্ভব? তিনটি। দেখি সেকেন্ডটা বলতো। সেকেন্ডটা হচ্ছে যে আমি যদি দিই OH OH CH3 সমণু কয়টা সম্ভব বলতো? 6টা। সমণু কয়টা সম্ভব? 6টা। কেন 6টা? এই যে একটু আগে রুলসটা দেখে আসছি, দুইটা সেম, মানে OH OH দুইটা সেম, একটা ভিন্ন আসছে, তার মানে সমণু কয়টা পসিবল? 6টা পসিবল। হ্যাঁ, তারপর আমি যদি দিই ইয়াতে কি বলে ধর OH নাইট্রোমূলক, তারপর হচ্ছে যে CH3 কয়টা সম্ভব সমাণু? 10টা, কারণ তিনটাই ভিন্ন, তাই না? 10টা। তারপর এটা বলতো দেখি, এটা বলতো, এটা বলতো সমাণু কয়টা পসিবল? একটা, নিজে নিজে সমাণু, তাই না? এটা বলতো OH OH সমাণু কয়টা সম্ভব? দুইটা না তিনটা? এখানে তিনটা না, এই যে দেখ প্রতিস্থাপক সেম, দুইটা হলে কি হবে? প্রতিস্থাপক দুইটা যদি সেম হয় তাহলে সমাণু তিনটা, প্রতিস্থাপক যদি ভিন্ন হয় তাও সমাণু তিনটাই হবে। হুম, মোট কথা প্রতিস্থাপক যদি দুইটা থাকে, দুইটা থাকলে সমাণু তিন, চোখ বন্ধ করে মেরে দিবে, এটা সব সেম থাকুক আর ভিন্ন থাকুক। হ্যাঁ, তারপর দেখি এটা বলতো সমাণু কয়টা পসিবল? তিনটা। দুইটা থাকছে, দুইটা এখন ভিন্ন হোক আর সেম হোক এটা আমাদের কনসিডার করার বিষয় না, তিনটাই হবে সমাণু। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। অ্যারাইল মূলক, কি মূলক? অ্যারাইল মূলক, দেখি বলতো অ্যারাইল মূলক মানে কি? এটা আমি বলছিলাম, আমার মনে আছে। অ্যারাইল মূলক মানে কি দেখি বলতো? পারবি না? পারবি না কেন? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে কি বলি? না না, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে আমরা অ্যালকাইল বলি না, অ্যালকাইল মূলক। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা প্রোপাইল হয়ে যায়। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা ইথাইল হয়ে যায়। মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা মিথাইল হয়ে যায়, তাই না? আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা অ্যারাইল মূলক হয়ে যায়। বেনজিন বেনজিন বলয় থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর, বেনজিন বলয় থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর, একটি হাইড্রোজেন অপসারণের পর, অপসারণের পর কি হবে? অপসারণের পর যে অংশ অবশিষ্ট থাকে তাকে অ্যারাইল মূলক বলে। পর যে অংশ অবশিষ্ট থাকে, যে অংশ অবশিষ্ট থাকে তাকে অ্যারাইল মূলক বলে। তাকে অ্যারাইল মূলক বলে। হ্যাঁ, তারপরে অ্যারাইল মূলক বলতে কি বুঝতেছি? বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়, তাই তো? তাহলে আমরা অ্যালকাইল মূলক আর অ্যালাইল মূলকের বলতে ভুলে ফেলতে পারি, তাই জিনিসগুলো এক সাইডে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে মানে মিল রেখে রেখে পড়লে মনে থাকবে। অ্যালকাইল মূলক কি ছিল? অ্যালকাইল মূলক ছিল অ্যালকেন থেকে একটি একটি হাইড্রোজেন অপসারণ। হ্যাঁ, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ।
অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যা থাকতো, যা থাকে, তাই তো? আর ইয়া কি ছিল, মানে অ্যারাল মূলক তো বললামই এখন, তাই না? তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিই। ধর CH4, CH4 থেকে এখন এটা হচ্ছে কি অ্যালকেন, তাই তো? অ্যালকেন। আর অ্যালকাইল কি হবে? অ্যালকাইল হবে CH3, একটা হাত ফাঁকা। ধর CH3 CH3, এটা কি ইথেন না? এটার অ্যালকাইল মূলক কি হবে? CH3 CH2, একটা হাত ফাঁকা, তাই তো? বুঝতে পারছি নাকি? তাহলে এর ঘুমেরে ইয়াটা কেমন হবে, অ্যারাল মূলকটা কেমন হবে? আমি যদি চিত্রটা কপি করি একটুখানি, এই চিত্রটা কেমন হবে দেখতো, অ্যারাল মূলকের চিত্র। এটা হচ্ছে বেনজিন। হ্যাঁ, বেনজিন থেকে কি হচ্ছে, একটা হাইড্রোজেন অপসারণ হবে। কি হবে? একটা হাইড্রোজেন অপসারণ হবে, একটি হাইড্রোজেন অপসারণ। এরপর কি থাকবে? কপি পেস্ট। এই যে ধর একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, তোর চোখের সামনে অপসারণ করলাম না? এখানে একটা কি থাকবে, এখানে একটা হাত থাকবে, তাই তো? হাতটা ফাঁকা থাকবে, এখানে অন্য কিছু এসে যুক্ত হবে। বুঝতে পারছে কিনা? অ্যারাল মূলককে সংক্ষেপে কিভাবে লেখে? সংক্ষেপে কিভাবে লেখে? এভাবে লেখে, এভাবে লেখে, লেখা যায় না? হুম, লেখা যায় কিনা? আর অ্যারাল মূলককে অ্যালকাইল মূলককে আর দিয়ে প্রকাশ করে, মনে আছে? আর অ্যারাল মূলককে এ আর দিয়ে প্রকাশ করে, এ আর হাত, এ আর হাত। এটাকে অ্যারাল মূলক বলে। এটা কি কি বলা হয়? অ্যারাল মূলক। এটাকে অ্যারাল মূলক না বলেও অন্য নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, ফিনাইল মূলক। কি মূলক? ফিনাইল মূলক। ফিনাইল মূলক, বুঝতে পারছি? তাকে এটাকে, হুম। তাহলে পরীক্ষা যদি ফিনাইল মূলক আসে, ওয়ার্ডটা আসে, ভয় পাওয়া যাওয়ার কিছু আছে নাকি? তাহলে আমরা এখানে একটা নোট লিখে দিতে পারি, আর ইজ ইকুয়াল অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, আর এ আর সমান কি, অ্যারাল মূলক। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন হচ্ছে ইয়াতে কি বলে, বেনজিনের, মোটামুটি বেনজিন নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে বেনজিন নিয়ে আইডিয়া হয়ে যাওয়ার পর আমাদের কি কি করা লাগবে, এতদিন যা করে আসছি সেটা। বেনজিন কিভাবে প্রস্তুত করতে হয়, এটা হচ্ছে একটা টপিক। বেনজিন কোন কোন বিক্রিয়া দেয়, এটা হচ্ছে আরেকটা টপিক। আর বেনজিনকে শনাক্ত করবো কেমনে, এটা হচ্ছে আরেকটা টপিক, তাই না? যেগুলা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে পড়ে আসছে। হ্যাঁ, ইভেন এগুলো অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, অ্যাস্টার, এগুলোতেও পড়বো, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল। হুম, জৈব যৌগে আছে এগুলা, কিভাবে প্রস্তুতি করতে হয়, কোন ধরনের বিক্রিয়া দেয় না দেয়, বিক্রিয়ার মেকানিজম লেখো, শেষ। হুম, তাহলে আমরা কি এখন প্রথম টপিক কি, বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতি, এক নম্বর প্রস্তুতি হতে পারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, একটা শর্টকাট টেকনিক বলে দিই, শর্টকাট একটা টেকনিক বলি, মনে রাখার জন্য। অ্যালকেন প্রস্তুতির টেকনিক হলে বেনজিন প্রস্তুতিতে খাটে। হ্যাঁ, অ্যালকেন প্রস্তুতির টেকনিক, হ্যাঁ, এখানেও খাটে, বেনজিনও খাটবে। বেশিরভাগ দেখবি যে কেন, যেগুলো অলরেডি অ্যালকেন অ্যালকেন প্রস্তুতিতে পড়ে আসছে সেগুলো এই টেকনিক গুলো, হ্যাঁ, এখানেও খাটে। আচ্ছা, প্রথমে এক নাম্বার মনে আছে, অ্যালকেন প্রস্তুতির প্রথম এক নাম্বার
ইয়াটা টেকনিকটা বলছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এখানেও সেম, এখানে হচ্ছে কি ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া বেনজিন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় বেনজিন প্রস্তুতি। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে কি? কি ডিলিট হবে? কার্বন, কার্বন হ্রাস পাওয়া, তাই তো? কার্বন হ্রাস পাওয়া। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে সোডা লাইম ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? তো সোডা লাইম ইউজ করতে হয়। তা আমরা মিল রেখে রেখে করবো। আমরা প্রথমে অ্যালকেন প্রস্তুতিগুলো আবার করবো, অ্যালকেন প্রস্তুতির সাথে সাথে বেনজিন প্রস্তুতি করবো, তাহলে অ্যালকেন প্রস্তুতিগুলো আবার রিভাইজ হয়ে যাবে না? আর মিল রেখে রেখে পড়লে কি হবে, জিনিসগুলো মনে রাখবে। প্রথম কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে ইউজ করা হয়? অবশ্যই সোডা লাইমকে ইউজ করা হয়। কাকে ইউজ করা হয়? সোডা লাইমকে। এখন কথা হচ্ছে সোডা লাইম কি ভুলে গেছো, তাই তো? সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে অ্যালকেন প্রস্তুতি দেখি। হ্যাঁ, অ্যালকেন প্রস্তুতি, তারপর আমরা বেনজিন প্রস্তুতি দেখবো, দেখবি সিস্টেম সব সেম। অ্যালকেন প্রস্তুতি কেমন ছিল? CH3 COO Na, হ্যাঁ, এরকম একটা যৌগ নিতাম, তাই তো? এটাকে কি বলতাম? সোডিয়াম অ্যালকানয়েড বলতাম। কি বলতাম? সোডিয়াম অ্যালকানয়েড। হুম, এটার সাথে কার বিক্রিয়া দিতাম? সোডা লাইমের, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডা লাইমটা এভাবে লিখতে হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডটা কি প্রতিস্থাপক হিসেবে থাকে। হ্যাঁ, তারপর এটা কি করতাম? হিট দিতাম, তাই তো? হিট দেওয়ার পর কি হতো? হিট দেওয়ার পর সোডিয়াম কার্বনেট তৈরি হতো, তাই না? সোডিয়াম কার্বনেট, তার মানে এসি ডবল ও যা আছে, সোডিয়াম আর এসি ডবল ও, আর এদিকের একটা ও কি হয়ে যেত? আলাদা হয়ে যেত। এই যে দেখ, হয়েছে না? সোডিয়াম কার্বনেট হয়েছে, সরি এ সোডিয়াম সহ, এই সোডিয়াম সহ। তাহলে দেখ তো সোডিয়াম দুইটা হয়েছে কিনা, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, সোডিয়াম দুইটা হয়েছে। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন তিনটা। কি আমাকে বলতেছস? আচ্ছা, এখানে ও দুইটা, ও তিনটা না? দেখতো এখানে দুইটা, এখানে একটা, তাহলে সোডিয়াম কার্বনেট হয়েছে। বাকি থাকে কি? একটা হাইড্রোজেন বাকি থাকে না? এই হাইড্রোজেনটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? অ্যালকেন হয়ে যাচ্ছে না? মিথেন হয়ে যাচ্ছে না? মিথেন হয়েছে। আগে দেখ এখানে দুইটা কার্বন ছিল, এখন হয়ে গেছে কি একটা কার্বন, তাহলে এই যৌগটা কি ইয়া না? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া না? ঠিক, এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। এখন আমরা ঠিক সেম ভাবে বেনজিন প্রস্তুতি করবো, দেখবি পুরাই সেম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বেনজিন প্রস্তুতি প্রথমে কি করতে হবে? প্রথমে একটা বেনজিন আঁকি। এখানে বেনজিন অ্যালকানেট নিতে হবে না? সবই সেম নিতে হবে, জাস্ট একটা হাইড্রোজেন জায়গায় কি নিতে হবে? ওই যে COO Na কি নিতে হবে? COO Na নিতে হবে। এখানেও সেম ঘটনা ঘটবে, কার সাথে বিক্রিয়া দিব? সোডা লাইমের সাথে বিক্রিয়া দিব, তাই তো? সোডা লাইমের সাথে বিক্রি করবো। সোডা লাইম কি করবে দেখি বলতো? এই সোডিয়াম অক্সাইড যেটা আছে, এই সোডিয়াম অক্সাইড আর এখানে ডবল ও এন যেটা আছে, এই দুটো কি এক হয়ে যাবে। এক হয়ে কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট তৈরি করবে, তাই তো? আর এখানে হাইড্রোজেন যেটা আছে, এই যে হাইড্রোজেন যেটা আছে, শুধু একটা মাত্র হাইড্রোজেন, এই যে একটা মাত্র হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে বসে যাবে, তাই না? এখানে বসে যাবে, তাহলে কি বেনজিন হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা বল? বেনজিন হয়ে যাচ্ছে। এগুলোতে কিন্তু হাইড্রোজেন আগে থেকে থাকে, এটা তো তুই জানোসই। হ্যাঁ, এটা তো তুই জানোস, এটা দেখাইতে হয় না। যে জায়গায় দেখানো উচিত সেই জায়গায়, আগে ওই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল COO Na। হ্যাঁ, এখন বসে গেছে এইচ, তাহলে কি এটা C6H6 হয়ে গেছে না? এটা বেনজিন না? তাহলে বেনজিন প্রস্তুতি হয়ে গেছে না? পুরো সেম না? হ্যাঁ হ্যাঁ, COO Na-টাকে সরাই দিবি। হ্যাঁ, আর কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে। হ্যাঁ, এই যে সোডিয়াম অক্সাইড একটুক মিলে, আর একটুক মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, আর বাকি হাইড্রোজেন যেটা আছে এটা এখানে বসে যাবে। এটা দেখা, এটা বলতে হবে, খাতায় বলতে হবে, তুমি করে রেখে দিলে হবে না। হ্যাঁ, আমি তো কালার পেন দিয়ে দেখাচ্ছি বলে তুই বুঝতে পারছিস। সবুজ কালার সাথে সবুজ কালারটা বিক্রিয়া করে সবুজ কালার তৈরি করছে, হলুদ কালারটা হলুদ কালারের জায়গায় বসে হলুদ কালার তৈরি করছে। এগুলো খাতায় লিখতে হবে না? কিভাবে হয়েছে মেকানিজমটা?
বুঝতে পারছি? না হয়তো ভুলে যাবি। তুই মুখস্থ বসাই দিলে, মুখস্থ জিনিস করলে তো তোর মনে থাকবে না, পরীক্ষা তুমি যেতে পারবি না। হ্যাঁ, কট্টুক অংশ কট্টুক অংশের সাথে বিক্রিয়া করছে, আর ফলে হাইড্রোজেনটা কিভাবে যুক্ত হয়েছে এটা যদি বলতে না পারো, তাহলে কি ছাত্র বুঝবে তুমি মুখস্থ বসাইছিস? তাহলে কি আমরা নেক্সট টপিকে যাবো কিনা? একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, মোস্ট কি ইম্পর্টেন্ট টপিক, ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। কি থেকে? ফেনল থেকে বেনজিন প্রস্তুতি, এটা অনেকবার আসছে অ্যাডমিশন টেস্ট বল আর এইচএসসি তে বল। ফেনল হতে কি প্রস্তুতি? বেনজিন প্রস্তুতি। এটা কি অনেক ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ফেনল ফেনল সংকেত তো পারোস নাকি? এটা ফেনল না? ফেনল। এটার সাথে আমরা কি বিক্রিয়া দেবো? কিছুই না, জিঙ্কের সাথে বিক্রিয়া দেবো। কিসের সাথে বিক্রিয়া দেবো? জিঙ্কের সাথে বিক্রিয়া দেবো। তো জিঙ্কের সাথে বিক্রিয়া হলে এখানে তাপ দিতে হবে। কি দিতে হবে? তাপ দিতে হবে। জিঙ্ক কি করবে? জিঙ্ক এই সবুজ কালার দিয়ে দিলাম, জিঙ্ক এই সবুজ কালার অক্সিজেনকে নিয়ে যাবে। ফলে কি তৈরি হবে? জিঙ্ক অক্সাইড তৈরি হবে। আর আগের মতন তো বাকি রয়ে গেল কি, শুধু এসটা বাকি রয়ে গেল না? শুধু এসটা বাকি রয়ে গেল না? এটা কি বেনজিন না? এটাই বেনজিন প্রস্তুতি। শেষ। বুঝতে পারছি? দেখবি আমি মিল রেখে পড়াবো, অ্যালকেনটা পড়াই দিই। অ্যালকেন, অ্যালকেনও এরকম একটা বিক্রিয়া দেখছোস, অ্যালকেনও এরকম একটা বিক্রিয়া দেখছোস, ভুলে গেছোস। CH3 CH2OH, অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। হ্যাঁ, জিঙ্কের সাথে বিক্রিয়া দিলে কি হবে? জিঙ্কের সাথে বিক্রিয়া দিলে জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে ভাগবে, জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে। আর ওইটা তো হাইড্রোজেনটা ওখানে বসে যাবে, তাহলে CH3 আর CH3 হয়ে যাবে। এটা ইথেন হয়ে গেছে না এখন? অ্যালকোহল থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করে বলতে পারছি না? তার মানে কি বুঝলি, অ্যালকেনের যে বিক্রিয়াগুলো পড়ছে, ওই প্রস্তুতি বিক্রিয়াগুলো পড়ছে, এগুলো বেঞ্জিনে কাটাচ্ছে, আর কিছু না। হুম। তারপর হচ্ছে আরেকটা, কত লেকচারে আগে লেকচারে বলছি, ইথানের পলিমারকরণ দ্বারা, মনে আছে কিনা জানি না। আচ্ছা, একটা লেকচার কিন্তু অর্ধেক রেকর্ড করছি, মানে অর্ধেক পড়ছিলে, বাকি অর্ধেক কিন্তু রেকর্ড করছিলাম। ওটা করছোস? ক্লাসটা করে গেছোস? দেখি বলতো, অক্সি অ্যাসিটিলিন শিখা মানে কি? অক্সি মানে কি? অক্সিজেন। অ্যাসিটিলিন মানে কি? ইথাইন। আচ্ছা, ইথানের পলিমারকরণ দ্বারা, এটা দেখ, এটা দেখ, এটা আমি পড়াইছি। এটা কিছু না। ইথাইন নিব, ইথাইন নিব, ইথাইন নিব 3 মোল, ইথাইন নিব 3 মোল। ইথাইনকে যদি, এটা মুখস্থ, 3 মোল ইথাইনকে যদি আমরা আয়রনের উপস্থিতিতে 400°C তাপমাত্রায় কি উত্তপ্ত করি, হ্যাঁ, তাহলে অটোমেটিক কি তৈরি হয়ে যাবে? বেনজিন তৈরি হবে। গত ক্লাসে পড়াইছি, তাহলে তো ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি বেনজিন হচ্ছে যে ইথাইনের পলিমার। বেনজিন হচ্ছে কি? ইথাইনের পলিমার। তো ইথাইনের পলিমারকরণ বিক্রিয়াটা দেখাতে বলে এটা দেখাইতে হবে, বা বেনজিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রস্তুত হয় এটা দেখাইতে হবে। হ্যাঁ, আর এমসিকিউ তে আসতে পারে, বেনজিন কার পলিমার? ইথাইন, ইথিন, ইথেন কার? ইথাইনের পলিমার। বুঝতে পারছি? বুঝছস কিনা? ওকে, আর আজকে কতটুকু পড়াবো দেখি। আজকে এখন অনেক পড়া আছে, আরো মিনিমাম 1 ঘন্টা পড়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু ফ্যানটা ছাড়ি। আচ্ছা, আচ্ছা, তাহলে ইথেনের পলিমারকরণ বিক্রিয়া দ্বারা আমরা বুঝতে পারছি, তাই তো? এখন হচ্ছে আরো 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 আছে, আরো আছে। 4 নাম্বার হচ্ছে যে, এগুলো তো ইজি, এক লাইন 2 লাইন শেষ হয়ে যাচ্ছে, এগুলো কঠিন কিছু আছে? এগুলো তো কঠিন না, এক 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 2 লাইনের বিক্রিয়াটা জাস্ট।
ডায়াজেনিয়াম লবণ হতে। কি লবণ হতে? ডায়াজেনিয়াম লবণ হতে। হ্যাঁ ডায়াজেনিয়াম লবণ হতে। হুম, তো ডায়াজেনিয়াম লবণ কি, এটা হচ্ছে কথা, তাই তো? ডায়াজেনিয়াম লবণ, ডায়াজেনিয়াম লবণ হচ্ছে বেনজিনের একটি হাইড্রোজেন যদি N2Cl মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, বেনজিনের একটি হাইড্রোজেন যদি N2Cl দ্বারা প্রতিস্থাপিত হয়, N2Cl দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়। হুম, তাহলে কেমন হবে? এটা ডাইজেনিয়াম লবণ না? দেখতো, এটা যে N2Cl ডাইজেনিয়াম লবণ, এটা সামনে কি আছে? আচ্ছা, মানে চার্জ থাকলে চলে না, কারেন্ট না থাকলে চলে না। আচ্ছা, N2Cl, হ্যাঁ, তাহলে এটার সাথে আমরা কি বিক্রিয়া দিব? এটার সাথে আমরা H3PO2 বিক্রিয়া দিব। হ্যাঁ, H3PO2 মানে কি, হাইপোফসফরাস অ্যাসিড। H3PO2 H3PO2 বিক্রিয়া দিব, হাইপোফসফরাস অ্যাসিড। হ্যাঁ, আমি লিখে দিব এগুলা। এটার সাথে আবার পানি বিক্রিয়া দিব। কি বিক্রিয়া দিব? পানি বিক্রিয়া দিব। পানিকে আমরা দুইভাবে এভাবে লিখতে পারি কিনা দেখতে। পানিতে মানে কি, দুইটা এইচ আছে না, নাকি? এভাবে লিখতে পারি কিনা? এখান থেকে একটা হাইড্রোজেন কি করবে, একটা হাইড্রোজেন আমি কালার পেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কালার পেন দিলে বুঝবি। এই হাইড্রোজেনটা সিএল কে নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? সিএল কে। তাহলে কি তৈরি হবে? HCl না? একটা HCl তৈরি হবে। তাহলে N2 টা আলাদা হয়ে যাচ্ছে না? N2 টা আলাদা বসে যাবে নাইট্রোজেন। হুম, বুঝছস কিনা? এখন ফুল অংশ এখানে খালি হয়ে গেছে না, N2Cl টা ফুল খালি হয়ে গেছে না? এখানে যে হাইড্রোজেন বসবে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে না? আরেকটা হাইড্রোজেন এখানে বসবে। তাহলে কি বেনজিন হয়ে গেছে কিনা আমাকে বল। বেনজিন হয়েছে? দেখ তো, তোর বিশ্বাস না হলে তুই দেখ বেনজিন হয়েছে কিনা। বেনজিন হয়েছে? হয়েছে। আচ্ছা, তারপর এই যে এই ধরনের যৌগগুলো আছে যে H3PO2 H2PO3, এই বাসাল যে যৌগগুলো আছে, হ্যাঁ, তো এই যৌগগুলোর নামকরণ বেশিরভাগ আমরা ভুলে ফেলি, কারণ কাছাকাছি তো সবগুলা দেখতে সেমই লাগে। হ্যাঁ, তাহলে ওদেরকে একসাথে নিয়ে আসতে পারলে ভালো হয় না একটা খাতায়? H3PO4 একটা আছে, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। এটাকে কি বলা হয়? ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। তারপর হচ্ছে কি, H3PO3 একটা আছে, আছে না? এটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড। এটাকে কি বলা হয়? ফসফরাস অ্যাসিড। নামগুলো কিন্তু কাছাকাছি। হ্যাঁ, এরপর আছে H3PO2। H3 কি? PO2। এটাকে কি বলা হয়? হাইপোফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড। হ্যাঁ, তারপর হচ্ছে কি, আচ্ছা, এদের তুল্য সংখ্যা নিয়ে একটা প্রশ্ন আসে। আমি এগুলো পরিমাণগত রসায়নে পড়াইছি, মনে আছে? তা আমি এখানে ডিটেলস পড়াচ্ছি না, পরিমাণগত রসায়ন একদম ডিটেলস আমি পড়াইছি, আমার মনে আছে একদম ক্লিয়ার। হ্যাঁ, এর তুল্য সংখ্যা হচ্ছে অক্সিজেন যতটুক তার থেকে এক কম, মানে 3, মনে আছে? ওর তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ এখানে অক্সিজেন আছে 3টা। ওর তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ কেন অক্সিজেন আছে কয়টা? 2টা।
সবটা টেকনিক মনে রাখছেন? ইয়া মনে করার টেকনিক বলছিলাম না? তারপর হচ্ছে কি আমরা অ্যালকেন প্রস্তুতি করতাম আরেকটা পদ্ধতি, একটা বিখ্যাত পদ্ধতি অ্যালকেন প্রস্তুতি করতাম। গ্রিকল্যান্ড বিকারক তারা। তাহলে বেনজিনও কি গ্রিকল্যান্ড বিকারক তারা করতে পারবো না? এটা কত নাম্বার? 4, 5, 5 নাম্বার। হ্যাঁ, গ্রিকল্যান্ড বিকারক হতে। গ্রিকল্যান্ড বিকারক হতে। গ্রিকল্যান্ড বিকারক কি ছিল মনে তো ভুলে গেছোস? আমি তো জানি। হুম, গ্রিকল্যান্ড বিকারক কি বিকারক? গ্রিকল্যান্ড বিকারক। গ্রিকল্যান্ড বিকারক দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে অ্যালকাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারক, আরেকটা কোন মূলকের হবে দেখি বলতো? অ্যারাইল। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালকাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারক, আরেকটা হচ্ছে কি অ্যারাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারক। গ্রিকল্যান্ড বিকারক থাকলে কি হয় দেখি বলতো? এটা এটা কি, এটা কি মানে অ্যালকাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারকটা দেখতে এরকম। আর এমজিএক্স এবার মনে বসছে কিনা বল? তার মানে অ্যারাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারক কেমন হবে? এ আর এমজিএক্স। এবার মনে বসছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা প্রস্তুতি দেখে ফেলি সময় নষ্ট না করে। প্রথমে অ্যালকেন থেকে প্রথমে অ্যালকেন থেকে দেখি, কারণ অ্যালকেন আমরা মিল রেখে রেখে পড়বো, বুঝছিলাম না? অ্যালকেন থেকে দেখি আর এমজি এক্স, এটার সাথে আমরা কার বিক্রিয়া দিতাম? পানির বিক্রিয়া দিতাম। কার বিক্রিয়া দিতাম? পানির বিক্রিয়া দিতাম। পানির কিভাবে থাকে? একটা এইচ প্লাস আর একটা ওএইচ মাইনাস, তাই তো? তাই না? এখন কি হতো? ওএইচটা আছে না, ওএইচটা ডাইরেক্ট কার সাথে বসে যেত? ওএইচটা ডাইরেক্ট এখানে বসে যেত। হুম, ডাইরেক্ট এখানে বসে যেত। তাহলে কি হইতো? তাহলে এরকম একটা যৌগ তৈরি হতো, ম্যাগনেসিয়াম ধাতব হাইড্রোক্সাইড আর কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। মনে আছে? তাহলে এই অংশ কি চলে গেছে না? এই অংশ কি চলে গেছে না? ফুল চলে গেছে না? এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা তারপর এই জায়গায় বসে যায়, খালি জায়গায় বসে যাবে। হ্যাঁ, তারপর কি হবে? খালি জায়গায় বসে গেলে তো এটা অ্যালকেন হয়ে গেছে না? অ্যালকেন হয়ে গেছে না? এটা অ্যালকেন হয়েছে না? কারণ অ্যালকাইল থেকে একটা হাইড্রোজেন গেলে সেটা অ্যালকাইল মূলক, তাহলে অ্যালকাইল একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে এটা অ্যালকেন হয়ে যাচ্ছে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তো এটা আর হয়, মানে অ্যালকাইল হয়। তো এখানে যদি একটা হাইড্রোজেন এসে যুক্ত হয় তাহলে এটা আবার পুনরায় অ্যালকেন হয়ে যাচ্ছে না? তাহলে বুঝাতে পারছি কিনা? তাহলে ইয়া ইয়া দিয়ে পারবি না? অ্যারাইল মূলক দিয়ে পারবি না? অ্যারাইল মূলকের গ্রিকল্যান্ড বিকারক দিয়ে পারবি না? সেমই তো, সব সেম, সব সেম, সব সেম। এটার সাথে আমরা পানির বিক্রিয়া দিব। পানিটা দুই ভাগে থাকে, একটা হচ্ছে কি এইচ প্লাস আর একটা কি ওএইচ মাইনাস, তাই তো? ওএইচ মাইনাস। তো ওএইচটা কি করবো? ওএইচটা ফুল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে নিয়ে ভাগবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড হবে। আর ওই খালি জায়গায় ওই যে হাইড্রোজেনটা আছে, পানির যে হাইড্রোজেনটা আছে ওইটা এসে বসে যাবে। ফুল সেম। তার মানে তুই অ্যালকেন শিখলে তুই বেনজিন প্রস্তুতি শিখে ফেলবি। হুম, তাহলে যে কোনো একটা শিখলে তুই আরেকটা শিখা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বেনজিন? তাহলে এটা গেল আরেকটা প্রসেস। কয় নাম্বার গেছি আমরা? 5 নাম্বার পর্যন্ত গেছি, তাই তো? আরো আছে। এবার হচ্ছে টলুইন ও জাইলিন থেকে বেনজিন প্রস্তুতি। টলুইন ও জাইলিন থেকে বেনজিন প্রস্তুতি। তাহলে এটা 6 নাম্বার না? টলুইন ও জাইলিন হতে বেনজিন প্রস্তুতি। টলুইন ও জাইলিন হতে বেনজিন প্রস্তুতি। হুম, দেখ, টলুইনের সঙ্গে কি দেখি বলতো?
উপরে CH3। ভেরি গুড। এর সাথে আমরা কি বিক্রিয়া দিব? হাইড্রোজেনের বিক্রিয়া দিব। কিসের বিক্রিয়া দিব? হাইড্রোজেনের বিক্রিয়া দিব। তার উপস্থিতিতে প্লাটিনাম চূর্ণ আর অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে Al2 উপস্থিতিতে 600°C তাপমাত্রায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 600°C। টলিন আর জ্যালিন, জ্যালিন বলতেছি, বলবো। তুই শুন, একটু বুঝছস তো? বুঝছস না? এখান থেকে আর কিছুই না, এখান থেকে কিছুই না। হাইড্রোজেন দুইটাকে এবার লেখা যায় না? দেখতো, এটা একটা এইচ, এটা একটা এইচ, নাকি? কই কথা বলছ না কেন? একটা এইচ CH3 কে নিয়ে ভাগবে, তাহলে কি তৈরি করবে? মিথেন। CH4, মিথেন। আরেকটা এইচ যেটা বাকি আছে এটা খালি জায়গায় বসে যাবে, তাহলে কি বেনজিন হচ্ছে? সহজ না কঠিন? এগুলো কি সহজ আছে বলতে? কি এর থেকে সহজ আর আছে? 1-2 লাইনে শেষ বিক্রিয়া, শেষ। বুঝতে পারছে কিনা? আচ্ছা, এখন হচ্ছে জাইলিন। এখন হচ্ছে কি? জাইলিন। এটার নাম কি? এটার নাম টলুইন। এটার নাম কি? টলুইন। এখন আমরা কি শিখবো? এখন আমরা জাইলিন থেকে শিখবো। জাইলিন আর টলুইনের মধ্যে পার্থক্য শুধু এটাই, টলুইনে CH3 থাকে একটা, সেটা হচ্ছে উপরে মাথায়, আর জাইলিনের নিচেও একটা CH3 থাকে, এটা জাইলিন। বুঝতে পারছি? তো এটার সাথে কার বিক্রিয়া দিব? এটার সাথে কার বিক্রিয়া দিব? H2 বিক্রিয়া দিব। সব সেম প্রসেস, সব কি সেম। হুম প্রসেস সব সেম। তো এখানে কি তৈরি হবে? এখানে দুইটা মিথেন তৈরি হবে আর কি, নাকি? প্লাটিনাম হবে, আর হচ্ছে কি দুইটা মিথেন তৈরি হবে না। দুইটা মিথেন তৈরি হলে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, কখন? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে হবে, তাই না? বেনজিন বলয়, তাহলে 600°C। হ্যাঁ, তাহলে কি হবে? কিছুই হবে না। তখন প্রসেসটা একটু আলাদা হবে। ACH3 আর HCH3 যুক্ত হয়ে যাবে, কি তৈরি করবে? ইথেন তৈরি করবে। বুঝতে পারছি? আর এই দুই হাইড্রোজেন কি হবে? একটা এদিক এই খালি জায়গায় যুক্ত হবে, আর একটা এই খালি জায়গায় যুক্ত হবে, তাইলে তো বেনজিন, বেনজিন কমপ্লিট হবে, তাই না? না তো বেনজিন কমপ্লিট হবে না। এখন তো বেনজিন শুধু একটা এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হলে হবে না, দুই জায়গায় হতে হবে না? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে যেটা হাইড্রোজেন ছিল না এখানে হাইড্রোজেন যুক্ত হতে হবে। বুঝতে পারছি প্রসেসটা কি ঘটলো? হুম আচ্ছা, তোকে আমি একটা কথা পড়াইছিলাম, যেখানে এই প্রভাবগুলো থাকবে, এগুলো অপসারণ বিক্রিয়া দেয়। এটা কি কি বিক্রিয়া দেয়? অপসারণ বিক্রিয়া দেয়। দেখতো এখানে অপসারণ বিক্রিয়া করছে কিনা? ইয়া CH3, CH3 দুইটাই বাদ পড়ছে না? তো আমি তোকে আরেকটা কথা বলছিলাম যে অপসারণ বিক্রিয়া বাদ পড়ে, কোনো কিছু যুক্ত হয় না, কিন্তু এখানে তো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা অপসারণ বিক্রিয়া হয়েছে কেমনে? এটা এটা রিজন হচ্ছে যে প্রসেস দুইটা। প্রথমে আমরা প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড মিশাই 600°C তাপমাত্রায় মিশাই, আমরা CH3 দুইটাকে বাদ করছি। বাদ করার পর তাই দেন আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুইটা হাইড্রোজেন অ্যাড করছি। বুঝতে পারছি? তো এটাকে একসাথে লিখলে এভাবে লিখে আর কি, নাকি বুঝোস নাই? হ্যাঁ, প্রথমে আমরা এই প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড আর 600°C তাপমাত্রা দিয়ে এই CH3 দুইটাকে আলাদা করছি। হ্যাঁ, আলাদা করার পর তারপর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিছি, তারপর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই, তারপর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই, এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিছি। হ্যাঁ, প্রতিস্থাপন না, সংযোজন বিক্রিয়া দিছি। হুম তাহলে এগুলা হচ্ছে বেঞ্জিন প্রস্তুতির ইয়াগুলা, সিস্টেম গুলা। ছয়টা সিস্টেম আছে, ছয়টা সিস্টেমে পড়া গেছে, সবগুলো অ্যালকেনাইন গুলাই বলতে গেলে। হ্যাঁ, এখন হচ্ছে বেঞ্জিন কোন ধরনের বিক্রিয়া দেয়। হুম বেঞ্জিন কি কি ধরনের বিক্রিয়া দেয়, কি তৈরি হয় বেঞ্জিন থেকে, কি কি তৈরি হতে পারে। হ্যাঁ, তো বেঞ্জিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখন কি বলবো? বেঞ্জিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া।
বেঞ্জিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বেঞ্জিনে হাইড্রোজেন সংযোজন, বেঞ্জিনে কি প্রথমটা কি, এগুলো অ্যালকেনের গুলাই, অ্যালকেনের গুলা না, অ্যালকিন অ্যালকিন। দেখি বলতো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় প্রভাবক কাকে ইউজ করা হয়, না পারলে মেল। হুম, নিকেল, ভেরি গুড। তাহলে বাকিটা তো বুঝছোছি। হুম, বেঞ্জিনে হাইড্রোজেন সংযোজন তাপমাত্রা কত দিতে হয়, 350 থেকে, হুম, প্রচুর, 180 থেকে 200। না, ওটা আয়রন, আয়রনের জন্য সিএইচ। তারপর হচ্ছে সিএইচ, এটা কি বেঞ্জিন হয়েছে কিনা বল, হয়েছে। তো এখানে আমরা কি করবো, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেওয়াবো, 3 মোল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেওয়াতে হবে, কয় মোল, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া দিতে হবে। 3 মোল মানে কি 6টা হাইড্রোজেন হয়েছে না, কার উপস্থিতিতে, অবশ্যই নিকেলের উপস্থিতিতে তাপমাত্রা সব সেম, 180 থেকে 200, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মেকানিজম এইটা। হ্যাঁ, তারপর কি তৈরি হবে, 3 মোল হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন মানে কি 6টা না, এখানে 6টা হাইড্রোজেন আছে না, তো 6টা হাইড্রোজেন 6টা কার্বনের সাথে যুক্ত হবে, শেষ। সিএস টু, সিএস টু, সিএস টু, এখন সবগুলো সিএস টু যাবে না, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু। তো এটাকে কি বলা হয়, এই যৌগের একটা নাম আছে সাইক্লোহেক্সেন, এটার নাম কি, সাইক্লোহেক্সেন। বুঝতে পারছি কিনা, ওকে, কোনো ডাবল বন্ড থাকবে না কিন্তু সবগুলো সিএস টু যাবে। তাহলে বেনজিন থেকে এই একটা জিনিস তৈরি করা পসিবল, হুম, নাকি। এখন হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়া যেখানেই থাকে সেখানেই ইম্পর্টেন্ট, নাম কি বলতো, নাম কি, বেনজিনে ওজোন সংযোজন, বেনজিনে কি করব, ওজোন সংযোজন, তার মানে কি তৈরি হবে দেখি বলতো, ঘরবাড়ি বিক্রিয়া, ওজোন যেখানে থাকবে সেখানে কি হবে, ঘরবাড়ি। আমি এটা নোট কেমনে করা দিবে আমি বুঝতেছি না, তবে আমার মনে হয় আমি মানে একসাথে একসাথে করতে হবে, কিছু করার নাই আর। হ্যাঁ, তুই এটা বুঝ, বুঝলে নিজেই নিজেই বুঝবি কি করতে হবে। হুম, কারণ অনেক হবে তো, ঘর বাড়ি অনেকগুলো তৈরি হবে, বুঝছস। আমি একসাথে করতেছি, এমনি সহজ সহজ কিছু না, আমি তো এমনি মুখে বলি যে সিএইচ, আগে বেঞ্জি নাকি, সিএইচ, 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 বেঞ্জিন হয়েছে না, বেঞ্জিনের সাথে আগে আমরা শুধু, আমরা যখন অ্যালকিন অ্যালকানের দিতাম তখন শুধু O3 দিতাম, তাই না, কিন্তু এখানে এখানে কি দিতে হবে, 3 মোল O3, কারণ বেঞ্জিন অনেক বড় যাবে না, 6টা কার্বন আছে এখানে, এখানে এখানে কয়টা দিতে হবে, 3 মোল O3 দিতে হবে, কয়টা দিতে হবে, 3 মোল। আর ওজোন সংযোজন বিক্রিয়া কাকে ইউজ করা হয়, ক্লোরোফর্মকে ইউজ করা হয়, বা কার্বন টেট্রাক্লোরাইডকে প্রভাবক হিসেবে ইউজ করা হয়। তো আমি তো ক্লোরোফর্মকে ইউজ করলাম, বুঝতে পারছি। এখন এখন ঘর বাড়িটা কেমনে তৈরি হবে, এটা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা কি বলছিলাম, আমরা কি বলছিলাম দেখি বলতো, ওজোন বিক্রিয়া শুধু, ওজোন বিক্রিয়া শুধু কাকে ভাঙতে পারে, মানে O3 শুধু কাকে ভাঙতে পারে, ডাবল বন্ডকে ভাঙতে পারে, তাই না, ডাবল বন্ডকে ভাঙতে পারে, তাই তো। এটা একটু সুন্দর করে রাখতে হবে চিত্রটা, ডাবল বন্ডকে ভাঙতে পারে। তো ডাবল বন্ড কোথায় কোথায় আছে দেখি বলো তো বাবা, এখানে আছে না, আচ্ছা যেখানে আগে সিঙ্গেল বন্ড আছে এগুলাকে এগুলাকে আগে লিখে ফেলি, নাকি, নাকি, একটু দাঁড়া। প্রথমে আমরা ডাবল বন্ড ভাঙি, ডাবল বন্ড ভাঙলে, ওর যদি ডাবল বন্ড ভাঙে, একটা এদিকে ঝুলে যাবে, ওরটা এদিকে ঝুলে যাবে, তাই তো। আরেকটা হাত কি হবে, আরেকটা এভাবে হবে না, মনে আছে,
মনে আছে কিনা বল। আরে উল্টো হয়ে গেছে আর কি, মনে নেই? কার্বন ডাবল বন্ড থাকলে কি হইতো, এরকম কি হইতো, এই কার্বনের একটা হাত এদিকে উঠতো, এই কার্বনের একটা হাত এদিকে উঠতো, আর আরেকটা হাত নিচে ঝুলে পড়তো, মনে নেই? মনে আছে কিনা বল। তো এখানে সেম, একটা হাত নিচে ঝুলে পড়বে, আরেকটা হাত এরকম কোনা করে থাকবে। হ্যাঁ, তার মানে এখানে 1 মোল O3 ইউজ হয়ে গেছে, 1 মোল O3 এখানে ইউজ হয়ে যাবে না। এই যে দেখ, আগের মতন না, বুঝতে পারছি কিনা। আচ্ছা, আর সবকিছুর সাথে কিন্তু হাইড্রোজেন অলরেডি যুক্ত ছিল, এটা তো আমরা বাদ করতে পারবো না। সবগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত করে দেয়, সবগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত করে দেয়, হাইড্রোজেনকে তার বাদ করতে পারবো না, পারবো? হাইড্রোজেন যুক্ত আছে। আচ্ছা, তার মানে একটা গেল। হুম, ডাবল বন্ড কোথায় আছে, আরেকটা এদিকে আছে না, এ দেখ এদিকে আছে না। তো এদিকে এদিকে একটা কি হবে দেখি বলতো, দুইটা হাত ঝুলে পড়বে, দুইটা হাত ঝুলে পড়বে, আরেকটা হাত এইভাবে থাকবে, তাই তো? তাহলে এখানে আরেক মোল O3 ইউজ হয়ে গেছে না। লিখতে পারবি কিনা? আরেকটা ডাবল বন্ড কোথায় আছে, আরেকটা ডাবল বন্ড এখানে আছে না, আরেকটা ডাবল বন্ড এখানে আছে না। তাহলে এটা কি হবে, এদেরটা সেম, দুইটা হাত কি ঝুলে যাবে, ওর একটা হাত ঝুলে যাবে, আরেকটা হাত কোনা করে থাকবে, তাই তো? তাহলে কি হবে, এখানে একটা আরেক মোল ও ইউজ হয়ে যাচ্ছে না, O3 ইউজ হয়ে যাচ্ছে না। আর আছে? আর নাই, O3 3 মোল ইউজ হয়ে গেছে, O3 3 মোল ইউজ হয়ে গেছে, তাই তো? তাহলে এখন দেখ, এখন কি হবে, এখন সিঙ্গেল বন্ড যেখানে আছে, সিঙ্গেল বন্ড যেখানে আছে এগুলো জোড়া লাগিয়ে দিই, তাহলে তো হচ্ছে নাকি। এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, চিত্রটা অনেক ভিজে ভিজে গেছে, তাই তো? এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, কিছু করার নেই, এটাই। হুম, বুঝতে পারছি কিনা বল। আমি আমি হাত ঠিক আছে কিনা সবগুলো এটা চেক করতেছি, দেখি। কার্বনে এক, চারটা হাত না, একটা হাত হাইড্রোজেন, দুইটা তিনটা চারটা, শেষ। একটা দুইটা তিনটা চারটা হয়েছে, একটা দুইটা তিনটা, এখানে তিনটা কেন, 1 2 3 4, না চারটা হয়েছে। হ্যাঁ, তারপর 1 2 3 4 হয়েছে, 1 2 3 4 হয়েছে, 1 2 3 4 হয়েছে, হয়েছে না, হয়েছে, 1 2 3 4 5 6 হয়েছে। এখন কথা হচ্ছে এরপর কি হবে, এরপর কি হবে দেখি বলতো, এরপর কি হবে, এরপর ওজোন সঞ্চয় কি আমরা কি করি, তার চিত্রটা কপি করে নিয়ে যাই, জিঙ্ক, জিঙ্ক দিই, তাই তো? কপি পেস্ট, এরপর এটাতে আমরা কি করব, জিঙ্ক দিব, কিন্তু কয় মোল জিঙ্ক দিতে হবে, 3 মোল জিঙ্ক দিতে হবে না। এখন তার এখন তার একটা অক্সিজেনকে নিভাবে না। হ্যাঁ, এখন ভাববে কি, এই অক্সিজেনটাকে নিভাবে, এই অক্সিজেনটাকে নিভাবে, এই অক্সিজেনটাকে নিভাবে, তো তাহলে তিনটা জিঙ্ক দিতে হবে না, সাথে পানির উপস্থিতি। দেখ তো কোন অক্সিজেনকে নিভাবে, ঘর বাড়ি যে মাথা আছে তাকে নিভাবতো, তাই তো? একটা জিন ওকে নিভাবে, আরেকটা জিন ওকে নিভাবে, তাই না? আরেকটা জিন ওকে নিভাবে, সবই সেম, শুধু চিত্রটা আঁকতে একটু কঠিন আর কি, আর কিছু না। তার মানে 3 মোল কি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে, হবে না নাকি? এখন দেখ কি হবে, এখন দেখ কি হবে, 3 মোল জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। এখন হচ্ছে যে ঘর বাড়ি কি ভেঙে যাবে না, ভেঙে যাবে না। আর অক্সিজেন কি হিসেবে কাজ করে, O3 হিসেবে কাজ করে বলছিলাম না। তার মানে এদিকে এদিকে এদিকেও ভেঙে যাবে না, মনে আছে? এদিকেও ভেঙে যাবে না, এদিকেও ভেঙে যাবে না। ওই অক্সিজেন অক্সিজেন যেটা বন্ড করে আছে দুইটা অক্সিজেন, ওই দুইজন অক্সিজেনের মধ্যে আর বন্ড থাকবে না, তাই তো? এখন এটাকে 3 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। এই ভাগটা দেখ, একটা ভাগ হচ্ছে যে এদিক থেকে এদিক পর্যন্ত একটা, আরেকটা ভাগ হচ্ছে যে, আরেকটা ভাগ হচ্ছে যে অন্য গালাতে দিই, এদিক থেকে এদিক থেকে কত, একটু ভাগ পর্যন্ত একটা, তাই না? আরেকটা ভাগ হচ্ছে যে একটু,
কোন কালার দিয়ে দিতাম? সবুজ দিয়ে দিই। আর একটা ভাগ হচ্ছে একটু, নাকি? ভাগটা একদম পারফেক্ট হয়েছে কিনা বল। এখন তুই একটা জিনিস চিন্তা কর, এখানে কি আছে? এখানে কি আছে? প্রথম ভাগে কি কি আছে দেখে বলতো। বল। প্রথম ভাগে আছে কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা, তাই তো? নাকি? প্রথম ভাগে আছে কয়টা? কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা দুইটা। দেখতে এটাকে এবার লেখা যায় কিনা? CHO, CHO লেখা যায়। তাহলে এরকম তিনটা আছে না? দ্বিতীয় ভাগে দেখ সেম, কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা। তৃতীয় ভাগে দেখ কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা। তাহলে আলটিমেটলি কি তৈরি হলো? আলটিমেটলি তৈরি হলো 3 মোল CHO বন্ড CHO। আর এটার একটা বিখ্যাত নাম আছে, নামটা কি? গ্লাই অক্সাল। এটার নাম কি? না, গ্লাই অক্সাল। তাহলে বেনজিন থেকে গ্লাই অক্সাল প্রস্তুত করতে বললে পারবি কিনা? এই প্র্যাকটিস করতে হবে, কঠিন না। প্র্যাকটিস করতে হবে। হুম। মোট কথা, ডাবল বন্ড থাকলেই তো যা হয় তা হবে, তাই না? এই যে ডাবল বন্ড থাকলে ভাঙা সিস্টেমটা মনে রাখতে হবে। একটা হাত এদিকে উঠবে, ওর একটা হাত এদিকে উঠবে, আর দুইটা হাত এবার চলে যাবে। এখন এখানে জাস্ট কি হয়েছে? এখানে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, দেখ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, বাকি সব সেম না। ঘর ঘর বাড়ির মাথাটা আমরা সবসময় কেন্দ্রে রাখার চেষ্টা ট্রাই করবো। তিনোটার ঘর বাড়ির মাথা দেখ, এটা ঘর বাড়ির মাথা, এটা ঘর বাড়ির মাথা, এটা ঘর বাড়ির মাথা কেন্দ্রে আছে। আর ঝুলে থাকার জিনিসটা বাইরে। হ্যাঁ, বাকি সব তো সেম। পারবি কিনা? নাকি? তাহলে এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো পারবি না। তারপর হচ্ছে কি, ওজোন সংযোজন শেষ। তারপর হচ্ছে বেনজিনের ইয়া কি বলে, হ্যালোজিনেশন। বেনজিনে কি? বেনজিনে হ্যালোজিনেশন। এটা কত নাম্বার বিক্রিয়া করেছিলাম? 2। তাহলে বেনজিনে হ্যালোজিনেশন। বেনজিনে হ্যালোজিনেশন। একজন আমাকে খুব বকা দিচ্ছে। হুম। এখনো ঘুম থেকে উঠো নাই? আমি তো উঠছি অনেক আগে। না, আমি উঠে ভাত খাইছি, স্নান করছি, তোরে পড়াইতে বসছি। আরে, তোরে পড়াই একেবারে দিব। আচ্ছা, তারপর দেখ। তাহলে এটা কি? এখানে একটা হাইড্রোজেন থাকবে। এটা কি? বেনজিন, তাই তো? তো এখানে আমরা কি করব? Cl2 যুক্ত করলাম ধর। কার উপস্থিতিতে করতে হয়? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে কি হবে? এখানে ক্লোরিন দুইটার মধ্যে একটা, দুইটা ক্লোরিন থাকে না? একটা ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে কি করবে? HCl তৈরি করবে। আরেকটা ক্লোরিন বেনজিনের সাথে বসে যাবে। এটাই তো হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে কি? হ্যালোজেন মূলক যুক্ত হওয়া, তাই তো? হয়েছে? যুক্ত হয়েছে? এটা তো হ্যালোজিনেশন। এখন এখন আরেকটা প্রসেস দেখাই। এই ক্লোরিনের জায়গায় হ্যালোজেন আর অন্য মূলক থাকতে পারে না? তোর ব্রোমিন। তোর কি? ব্রোমিন। ব্রোমিন 2। শুধু এখানে প্রভাবটা অন্য প্রভাব নিতে হয়, সেজন্য দেখাচ্ছি যে না, অনাদ্র হচ্ছে অনাদ্র আয়রন ব্রোমাইড। হ্যাঁ, আমি তোকে এই দুইটা পড়াইছি, এই দুইটা থেকে আসবে। HCl হবে, আর বিক্রিয়া তো সেম থাকবে, তাই না? খুব সহজ না? মানে এর থেকে সহজ কি হবে? শেষ একটা ব্রোমিন, ইয়া সরি, এটা হাইড্রোজেন ব্রোমাইড হবে। বলস না কেন? হাইড্রোজেন ব্রোমাইড হবে। খুব সহজ নাকি বল? একদম পানিবাদ কিনা? কিন্তু এটা হচ্ছে সব থেকে কঠিন। বেনজিনে হ্যালোজিনেশনের মেকানিজম দেখাইতে বলবে।
তো মেকানিজম দেখার সময় শুধু এই লাইন লিখলে হবে না, এখানে ভিতরে অনেক কাহিনী ঘটে। হ্যাঁ, ভিতরে কি কি কাহিনী ঘটে এখন দেখবি, ভিতরে কি কি কাহিনী ঘটে। হুম, ভিতরে যে কত কাহিনী ঘটে। একটা কথা চিন্তা কর, এখানে অনন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়েছে, এফি ব্রোমাইড ইউজ করা হয়েছে, তাই তো? তাই না? আমি পড়াইছিলাম এগুলা, কোনো না কোনো এক কালে কোনো চ্যাপ্টারে পড়াইছিলাম, লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এগুলো হচ্ছে সবগুলো লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কারা ছিল মনে আছে তো? লুইস অ্যাসিড কারা ছিল? যাদের অষ্টক যাদের অষ্টক সংকোচন থাকে। হুম, যাদের অষ্টক সংকোচন থাকে আর ইলেকট্রন জোড় গ্রহণ করে, মুক্ত জোড় ইলেকট্রন কি করে, তাতে অষ্টক সংকোচন থাকে আর হচ্ছে কি মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, অষ্ট সংকোচন এগুলো তো সব পড়াই ফেলছি, পড়াই ফেলছি না? মুক্তজোড় যাদের অষ্ট সংকোচন থাকে, মুক্তজোড় ইলেকট্রন কি করে, গ্রহণ করে। হ্যাঁ, যেমন দেখ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাই চিন্তা কর, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাই চিন্তা কর, অ্যালুমিনিয়াম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, তাই তো? একটা একটা ইলেকট্রন শেয়ার করছে, একটা একটা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে কয়টা ইলেকট্রন হয়েছে শেষ কক্ষপথে, অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? 6টা, 2টা কম না? এটা হচ্ছে অষ্টক সংকোচন, মনে আছে? তার মানে ও অন্য কারো থেকে 2টা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, মনে আছে কিনা? এখন যদি সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝিয়ে দিতে বলস, মাইর যে কত প্রকার হবে। Fe, তাহলে এটাও দেখ, এখানে আয়রন দেখ, ব্রোমিনের কথা চিন্তা কর, 3টা ব্রোমিনের সাথে যুক্ত আছে, 3টা ব্রোমিনের সাথে যুক্ত আছে, 2টা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে কয়টা আছে এখন ইলেকট্রন? 6টা না? 2টা কম আছে না? তার মানে অষ্ট সংকোচন আছে, তার মানে সে কি অন্য কারণ মুক্তজোড় ইলেকট্রন সে গ্রহণ করবে, মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তার অষ্টক পূর্ণ করবে, এগুলাকে আমরা কি বলতাম, লুইস অ্যাসিড বলতাম। হুম, তার মানে কি ওরা ইলেকট্রনকে আকর্ষণ করে না, ইলেকট্রন গ্রহণ করবে না, ইলেকট্রন গ্রহণ করা মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনকে আকর্ষণ করে। তো ইলেকট্রনকে আকর্ষণ যারা করে ওদেরকে কি বলা হয়, ইলেকট্রোফাইল বলা হয় না? ইলেকট্রোফাইল, বুঝতে পারছি, ইলেকট্রোফাইল বলা হয়। তার মানে এখন হচ্ছে আমরা মেইন জায়গায় আসি, এই যে হ্যালোজেনেশন বিক্রিয়াটার মেকানিজমে আসি। হুম, একটা আমি করে দিব, আরেকটা তুই করবি, ব্রোমিনেরটা দিয়ে তুই করবি, আমি ক্লোরিনটা দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম, মেকানিজম, হ্যাঁ, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আচ্ছা আমি ব্রোমিনটা দিয়ে করে দিই। হ্যাঁ, আমি ব্রোমিনটা দিয়ে করে দিই, এই বিক্রিয়াটা আবার লিখতে হবে, না লেখার থেকে কপি করে নিয়ে আসি। নাকি এখন কথা হচ্ছে এই বিক্রিয়া তার সহজে হয় না, এই বিক্রিয়ার পিছনে 3টে স্টেপ হয়েছে, কয়টা স্টেপ হয়েছে, 3টে স্টেপ হয়েছে। স্টেপ ওয়ান, স্টেপ কি ওয়ান, ওয়ানে কি করছে, ওয়ানে কি করছে, ব্রোমিন ও লুইস অ্যাসিডের ক্রিয়ায় ব্রোমিনিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। বুঝিয়ে দিচ্ছি আমি। হুম, ব্রোমিন ও লুইস অ্যাসিডের ক্রিয়ায়, লুইস অ্যাসিডের ক্রিয়ায়, লুইস অ্যাসিডের ক্রিয়ায় ব্রোমিনিয়াম আয়ন তৈরি হয়, কি তৈরি হয়, ব্রোমিনিয়াম আয়ন তৈরি হয়। ওখানে কি তৈরি হবে, ক্রোমিনিয়াম আয়ন, ক্লোরিনিয়াম, ক্লোরিনিয়াম, যখন ক্লোরিন দিয়ে করবো, বুঝতে পারছি? ব্রোমিনিয়াম আয়ন, ব্রোমিনিয়াম আয়ন মানে কি Br প্লাস তৈরি হয়। হ্যাঁ, কেমনে হয় বুঝিয়ে দিচ্ছি আমি।
ব্রোমিন 2, এই যে ব্রোমিন 2 দেখতেছ না, এই যে ব্রোমিন 2, এই যে এটা কিভাবে থাকে নরমালি, এটা এইভাবে থাকে না নাকি, এভাবে থাকে না? এটার সাথে কার বিক্রিয়া করাবো, এটার সাথে হচ্ছে লুইস অ্যাসিডের প্রথম বিক্রিয়া হয়, কিসে বিক্রিয়া হয়, লুইস অ্যাসিড। এখানে লুইস অ্যাসিড হিসেবে এটাকে ইউজ করা হচ্ছে না, আয়রন ব্রোমাইড কে ইউজ করা হয় এখানে। লুইস অ্যাসিড কি করে, লুইস বিআর প্লাস, হ্যাঁ, লুইস অ্যাসিড ইলেকট্রন আকর্ষণ করে, একটু আগে দেখে আসছি না, দুইটা ইলেকট্রন আকর্ষণ করবো, দুইটা ইলেকট্রন লাগতেছে, দুইটা ইলেকট্রন লাগলে সে কি হয়ে যাচ্ছে, অষ্টপূর্ণ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? এই দুইটা ইলেকট্রনকে কে নিয়ে যায়, এই দুইটা ইলেকট্রন সহ এই ব্রোমিনকে সহ কে নিয়ে যায়, লুইস অ্যাসিড নিয়ে যায়, বুঝতে পারছি, নিয়ে যায়, তাহলে কি তৈরি হবে, Fe Br4 মাইনাস না প্লাস, এই যে ইলেকট্রন দুইটা শেয়ার করছিল, এই ইলেকট্রন দুটো, একটা ইলেকট্রন ও ছিল, একটা ইলেকট্রন ও ছিল, এখন দুইটা ইলেকট্রনই তো ও নিয়ে গেছে, তাই না? তার মানে ওর থেকে একটা ইলেকট্রন কমে গেছে না, ও কারণ ওর তো শেয়ার করছিল একটা, আর ও যেটা শেয়ার করছিল এটা সহ তো ও নিয়ে গেছে, তাই না? তার মানে ওর থেকে একটা ইলেকট্রন কমে গেছে, তার মানে একটা পজিটিভ চার্জ বেড়ে গেছে না ওর ভিতরে, তাহলে বি আর প্লাস হবে না এটা, এই কি দ্বারা বলে, এটা না বুঝলে কেমন হবে, আমি বলি এই ব্রোমিন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই ব্রোমিন একটা ইলেকট্রন শেয়ার করছে, তাই তো? এখানে লুইস অ্যাসিড হিসেবে যাকে ইউজ করা হচ্ছে, লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে আকর্ষণ করে, ও দুটো ইলেকট্রন লাগতেছে, ও কি করতেছে, ও এই ব্রোমিন সহ এই ইলেকট্রন গুলো সহ নিয়ে গেছে, তার মানে ওর মধ্যে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে না, তার মানে একটা নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে লিখলাম। হুম, আর ওর মধ্যে কি হয়েছে, ওর মধ্যে একটা ইলেকট্রন কমে গেছে না, কারণ ওর ইলেকট্রনটা নিয়ে গেছে, ও যে ইলেকট্রন একটা ইলেকট্রন শেয়ার করছিল ওই ইলেকট্রনটাকে নিয়ে গেছে কেন ও, তাহলে ওর মধ্যে যদি একটা ইলেকট্রন কমে যায়, তার মানে কি ওর মধ্যে এখন একটা প্রোটন বেশি দেখা যাবে না, তার প্রোটন সংখ্যা তো চেঞ্জ হয় না। ধর লিথিয়ামের কথা চিন্তা কর, লিথিয়ামের প্রোটন 3টা, হ্যাঁ, ইলেকট্রন আসো 3টা, যে ইলেকট্রনটাও শেয়ার করছিল একটু আগে এখানে, হ্যাঁ শেয়ার করছিল, এখন এই ইলেকট্রনটাকে নিয়ে চলে গেছে, এখন ইলেকট্রন আছে 2টা, প্রোটন কয়টা আছে ভাই, প্রোটন 3টা না, তো প্রোটন 3টা মানে কি, প্রোটন ইলেকট্রন থেকে একটা বেশি আছে না, তাহলে উপর একটা পজিটিভ চার্জ দেখাইতে হবে না যে প্রোটন একটা বেশি আছে, ধনাত্মক চার্জযুক্ত, কারণ এখন তো আর আধান নিরপেক্ষ না, প্রোটন একটু বেশি আছে, তো এটাই ব্রোমিন প্লাস, এটা লিখছি যে, বুঝছস কিনা? আর এটাকে বলা হয় ব্রোমিয়াম প্লাস, ব্রোমিনিয়াম। আর আমরা কি জানি, দুনিয়ার সব পজিটিভ চার্জ কি হয়, ইলেকট্রোফাইল হয়, ইলেকট্রোফাইল হয় না, কারণ কেন, ও পজিটিভ চার্জ বলে তো ইলেকট্রনকে আকর্ষণ করবে, নাকি নাকি কথা বাইরে না কেন? তারপর কি হবে, এবার হচ্ছে স্টেপ 2, স্টেপ 1 তাহলে বুঝাতে পারছি, এবার হচ্ছে স্টেপ 2, বেনজিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি আমি, আগে লাইনটা লিখে দিই, বেনজিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের প্রতি কি হয়ে আকৃষ্ট হয়ে, বেনজিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে, পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে ইলেকট্রোফাইল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রোফাইল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সিগমা কমপ্লেক্স নামক অস্থায়ী যৌগ গঠন করে, কি গঠন করে, সিগমা কমপ্লেক্স নামক অস্থায়ী যৌগ গঠন করে, অস্থায়ী যৌগ গঠন করে, ব্যাপারটা কি ঘটলো তাহলে আমরা দেখি। হুম, এটা কি, অস্থায়ী যৌগ গঠন করে, এটা তোর বেনজিন, এটা কি, এটা হাইড্রোজেন, সবগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত আছে, বাট উপরের হাইড্রোজেনটা দেখাইতে হয়, কারণ ওইটা নিয়ে কাজ হয় তো সেই জন্য। হুম,
তাহলে এখানে কয়টা আছে ইলেকট্রন এখানে, আর এ দেখ নিচে আমি একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি, একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি, না বুঝলে মাইর। এই যে এই চাকতিটা শুধু কি বোঝাচ্ছে, পাই বন্ধন গুলা বোঝাচ্ছে না, তিনটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধনকে বোঝাচ্ছে। একটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, তাহলে তিনটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন থাকবে, তার মানে এখানে 6টা ইলেকট্রন আছে, তাই তো? 6টা ইলেকট্রন আছে। আচ্ছা, এটার সাথে এবার ব্রোমিনিয়াম প্লাস যেটা ইলেকট্রোফাইল আছে এটা বিক্রিয়া করে, বিক্রিয়া করার পর কি হয়, এরকম একটা অস্থায়ী যৌগ গঠন হয়। এখন ব্রোমিয়াম প্লাস ওর তো একটা ইলেকট্রন লাগবেই, লাগবে না? নাহলে তো ও তো পাগল হয়ে গেছে, ওর ইলেকট্রন একটা গেছে, ও পাগল হয়ে গেছে না? ইলেকট্রোফাইল কি ইলেকট্রনকে আকর্ষণ করে, আর বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন গুলো এবার ঘুরতেছে, ঘুরতেছে না, সেই জন্য আকৃষ্ট ফিল হয়। আকৃষ্ট ফিল হওয়ার কারণে ব্রোমিনটা এখানে যায় বসে, কিন্তু হাইড্রোজেনকে সরাসরি কি হইতে পারে না, সরাসরি প্রতিস্থাপন তো করতে পারবে না হাইড্রোজেনকে, হ্যাঁ, কি করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। তখন স্ট্রাকচারটা এরকম দেখায়, এরকম দেখায়, দেখ এটা হাইড্রোজেন, এটা কি ব্রোমিন, হ্যাঁ, এটা ব্রোমিন। আর পাই বন্ড শিফট হয়ে, আমি মনে আছে কিনা জানি না, প্রথমে বন্ড এভাবে থাকে, প্রথমে বন্ডগুলো এভাবে থাকতো না বেনজিনের, প্রথম শুরুর দিকে বন্ড এভাবে থাকে, তাই তো? শিফট হওয়ার পর এই বন্ডটা, এই বন্ডটা কোথায় চলে আসে, এদিকে চলে আসে, তাই তো? আর এই বন্ডটা কোথায় চলে আসে, এদিকে চলে আসে, তাই তো? আর এই বন্ডটা কোথায় চলে আসে, এদিকে চলে আসে, তাই না? এদিকে চলে আসে, তার মানে এখানে ইলেকট্রন আছে না, দুটো ইলেকট্রন আছে কিনা বলতো? আছে। তার মানে, তার মানে এখন কি করতে হবে, এখন চিত্র রাখতে হবে এভাবে, এইখানে যে দুটো ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন কাকে শেয়ার করছে, ব্রোমিন শেয়ার করছে, একটা ইলেকট্রন কে কাকে শেয়ার করছে, কার্বন, ব্রোমিনকে শেয়ার করছে। এখানে যে কার্বনটা ছিল, এই যে আমি অন্য কালার দিই, এখানে যে কার্বনটা ছিল এটা কাকে শেয়ার করছে, ব্রোমিনকে শেয়ার করছে। তাহলে চিত্রটা অনেকটা এমন দেখাবে কিনা তুই নিজেই বল, এমন দেখাবে কিনা, আমি যদি চাকতি দিয়ে দেখাই চিত্রটা এমন দেখাবে কিনা তুই নিজেই বল। দেখাবে, কারণ এদিকে যে হারটা ছিল, পাইবনটা ছিল, এই পাইবনটা কাকে দিয়ে দিচ্ছে, ব্রোমিনকে দিয়ে দিচ্ছে না? আর ফলে এই জায়গাটা খালি দেখাইতে হবে না, খালি দেখাইতে হবে। আর পাইবনকে যে, ব্রোমিনকে যেহেতু দিয়ে দিচ্ছে, তার মানে এদিকে আগে যে যতটুকু ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন তো কম, একটা ইলেকট্রন হলে তো কম আছে, তাই না? তার মানে এই জায়গাটাতে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে না? এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটাকে কি বলা হচ্ছে, সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। চিত্র এঁকে দিতে পারলে হবে, আর আমি যে লাইনগুলো লিখে দিচ্ছি এগুলো লিখে দিতে পারলে হবে, হ্যাঁ। আর এটা কি, এটা কি একটা অস্থায়ী যৌগ না, অস্থায়ী যৌগ না, অস্থায়ী যৌগ, বুঝতে পারছি? এটা গেল কি স্টেপ 2, এটা কি গেল, এখন কি করব, এখন স্টেপ 3। ব্রোমিন কিন্তু ঠিকই বসে গেছে, আমাদের শুধু এখন একটা কাজ বাকি, এই হাইড্রোজেনটাকে বাদ করতে হবে, তাইলে হ্যালোজিনেশন হয়ে গেছে না? সিগমা কমপ্লেক্স থেকে একটি প্রোটন অপসারিত হয়ে ব্রোমোবেনজিন তৈরি করে। স্টেপ 3 তে কিছুই হয় না, আমি দেখে লিখে দিচ্ছি। সিগমা কমপ্লেক্স থেকে, সিগমা কমপ্লেক্স থেকে একটি প্রোটন অপসারিত হয়ে, একটি প্রোটন কি হয়ে, অপসারিত হয়ে, অপসারিত হয়ে সিগমা কমপ্লেক্স থেকে একটি প্রোটন অপসারিত হয়ে ব্রোমোবেনজিন তৈরি করে, ব্রোমোবেনজিন তৈরি করে, ব্রোমোবেনজিন তৈরি করে। ব্যাপারটা কেমন দেখি বলতো, ব্যাপারটা কেমন, সিগমা কমপ্লেক্স দেখতে কেমন ছিল, কপি করে নিয়ে আসি। এটা ছিল সিগমা কমপ্লেক্স, তাই তো? এটা সিগমা কমপ্লেক্স, এটার সাথে কি তৈরি হবে,
ওই যে লুইস অ্যাসিডটা এখন বর্তমানে এমন অবস্থায় আছে না, দেখতো BR4 কোথায় আছে যে আমি ভুলে গেছি। আরে মাইনাস, হ্যাঁ এই অবস্থায় আছে না লুইস অ্যাসিডটা, মনে আছে? ওই কথা বলছ না কেন? ওই শোনা যায় না। এ দেখ, লুইস অ্যাসিডটা এরকম না, এরকম ছিল না, এরকম হয়ে গেছে না? তো এরকম হয়ে যাওয়ার পর এইটা আবার বিক্রিয়া করবে, তার সাথে এর সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে, আর এখানে তো শুধু ব্রোমিন থাকবে। এখানে শুধু কি থাকবে? ব্রোমিন থাকবে। এই যে ব্রোমিন আছে, আর প্লাস কি হবে? আর প্লাস হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। কি তৈরি হবে? হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। এখানে যে একটা BR3 ছিল, এটা BR4 হয়ে গেছিল না? তার মানে আবার সে ওই বিয়ারটাকে নিয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি যাবে, একটা বিয়ার কমে যাবে, আর প্রভাবকটা প্রভাবক হিসেবে রয়ে যাবে আগের মতন। দেখো লুইস অ্যাসিড আবার লুইস অ্যাসিডের মতন ফিরে আসছে কিনা। আমরা জানি না প্রভাবক কখনো চেঞ্জ হয় না। দেখতো, এ দেখ প্রভাবক হিসেবে কাকে ইউজ করছিলাম? এই যে প্রভাবক হিসেবে ওকে ইউজ করছিলাম, তাই তো? এখন দেখ বিক্রিয়া শেষ হয়ে গেছে, বিক্রিয়া কমপ্লিট, প্রভাবক হিসেবে আবার তাকে পেয়ে গেছি না? তার মানে প্রভাবক কেন চেঞ্জ হয় না, বুঝতে পারছো? প্রভাব হচ্ছে মাঝখানে একটা অস্থায়ী যৌগ ক্রিয়েট করে ফেলবে, ক্রিয়েট করার ফলে আবার সে আগের মতন হয়ে যাবে, কিন্তু মাঝখানে স্ট্রাকচারটা চেঞ্জ করে দেওয়ার কারণে একটা নতুন যৌগ উৎপন্ন হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে পারবি কিনা বলতো? সহজ না কঠিন? একটু কঠিন, বাট পড়লে তো পারবি, পড়লে পারার কথা। আচ্ছা, একটা একটা জিনিস মিসিং ছিল, সরি সরি। হাইড্রোজেনটা কেমনে অপসারিত হয়? হাইড্রোজেনটা কেমনে অপসারিত হয়? হাইড্রোজেনটা এই কারণে অপসারিত হয়, কার্বন আছে না, এই যে কার্বন আছে, লাল কালার বিন্দু দিয়ে দেখাই দিচ্ছি কার্বনটা। কার্বনের তড়িৎ কথা হাইড্রোজেন থেকে বেশি না? আর এই জায়গায় একটা এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে না? এই যে, তো এই জায়গায় ইলেকট্রন ঘাটতিটা কে ফিল আপ করবে? কার্বন কি করে, তড়িৎ কারণে হাইড্রোজেন গুলাকে টেনে নেয়, সরি ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে এই জায়গায় নিয়ে আসে। হাইড্রোজেনটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। হাইড্রোজেনটা যখন আলাদা হয়ে যায়, হাইড্রোজেন কি করে, এই ব্রোমিন, একটা ব্রোমিনকে নিয়ে ভেঙে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে। বুঝতে পারছি? বুঝাতে পারছি কিনা? কার্বন তড়িৎ বেশি সেই জন্য। হ্যাঁ, তাহলে আরেকটা লাইন লিখে দিস। আরেকটা লাইন লিখে দিলে হবে কি, কার্বনের তড়িৎ হাইড্রোজেন থেকে বেশি। ক্লিয়ার কিনা বল? তাহলে আজকে ছুটি, আজকে এতটুকু।